আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত এই অধ্যায়ের টপিক বিশ্লেষণ করব, এমসিকিউ সলভ করব, পাশাপাশি দুটি সৃজনশীল সলভ করব এবং এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সবগুলো ক্লিয়ার করার পাশাপাশি তোমাদের যেন আগামীতে যে বোর্ড পরীক্ষাগুলো রয়েছে সেখানে যেন এমসিকিউ এবং সিকিউ কমন আসে তেমন উপযোগী করে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তো আজকের ক্লাসটির মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট যাবতীয় যা আছে সবই ইনশাল্লাহ সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসটি করছো তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা তোমাদের সহপাঠী রয়েছে তাদেরকে আজকের ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দিবে বা কমেন্টে মেনশন করে দিবে। তো আমরা চলো আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী জানতে হলে ব্যাংক সমন্বয় বিবরণী কি এবং কারা প্রস্তুত করে, কখন প্রস্তুত করে, এই বিষয়গুলো জানতে হবে, কোন নীতির আলোকে করা হয়, এই সব বিষয়গুলো জানতে হবে। তো প্রথমে আমরা এই বেসিকগুলো ক্লিয়ার করে নিই, এরপরে আমরা পর্যায়ক্রমে কীভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় সেগুলোতে যাব। তো প্রথমে বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কি। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী কি বলছে, হিসাবকালে শেষে আমানতকারী ও ব্যাংকের বইয়ের মধ্যে, আমানতকারী এবং কার বইয়ের মধ্যে, আমানতকারী এবং ব্যাংকের বইয়ের মধ্যে গড়মিলের কারণ নির্ণয় ও প্রদর্শনের উদ্দেশ্যে। তাহলে কেন করা হয়? গড়মিলের কারণ নির্ণয় ও প্রদর্শনের উদ্দেশ্যে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করার উদ্দেশ্য হচ্ছে গড়মূলের কারণ নির্ণয় এবং উক্ত কারণগুলো প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়। এখন কোন নীতি অনুযায়ী করা হয় এই ব্যাংক সমন্বয় বিবরণী? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। কোন নীতি অনুযায়ী করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। এবং আমানতকারী প্রতিষ্ঠান যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে কে করে? আমানতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হলে আমানতকারী প্রতিষ্ঠান, যদি ব্যক্তি করে তাহলে আমানতকারী। তাহলে কে করে ব্যাংক সমন্বয় বিবরণী? কে প্রস্তুত করে? আমানতকারী বা আমানতকারী প্রতিষ্ঠান প্রস্তুত করে। এই প্রশ্নটা অনেকবার এসেছে তোমাদের এমসিকিউতে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, তখন তোমাদের অ্যান্সার হবে আমানতকারী প্রস্তুত করে। তাহলে এই যে একটা সংজ্ঞা, এই একটা সংজ্ঞা থেকে কতগুলো এমসিকিউ আসতে পারে দেখো। প্রথমে বলছে যে ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের কেন করা হয়? আমানতকারী ব্যাংকের মধ্যে গড়মিলের কারণ নির্ণয় এবং প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়। কোন নীতি অনুযায়ী করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী তৈরি করা হয়। এবং কে তৈরি করে? আমানতকারী বা আমানতকারী প্রতিষ্ঠান তৈরি করে ব্যাংক সমন্বয় বিবরণী। এরপরে দেখো, লিপিবদ্ধকরণের সময় পার্থক্য বা গড়মিল এবং যে কোনো এক পক্ষের ভুলের কারণে এরূপ পার্থক্য সৃষ্টি হয়। তাহলে এই যে আমরা যে গড়মিলের কারণ নির্ণয় করছি, এই গড়মিলটা হওয়ার আর একটা মূল কারণ রয়েছে, সেটা হচ্ছে লিপিবদ্ধকরণ বা লেনদেন যখন লিপিবদ্ধ করা হয় ব্যাংক এখন তো ব্যাংক স্টেটমেন্ট, আগে ছিল ব্যাংকের পাস বই। তো ব্যাংকের পাস বই বা ব্যাংক স্টেটমেন্টে যদি কোনো ভুল হয় অথবা নগদান বইতে আমাদের কাছে যে বইটা থাকে ওটার একটা নগদান হিসাব বা নগদান বইয়ের মধ্যে একটা কলাম থাকে যেটাকে আমরা ব্যাংকের কলাম বলি। তো এই ব্যাংকের কলামে যদি কোনো লিপিবদ্ধকরণের সময় ভুল হয় তাহলে কিন্তু এই পার্থক্যটার সৃষ্টি হয়। অথবা কি বলছে, এক পক্ষের ভুল হলে, অর্থাৎ ব্যাংক বা আমরা যে হিসাব রাখি এখানে কোনো ধরনের পক্ষের ভুল হলে তখন গড়মিলের কারণ সৃষ্টি হয়। তাহলে এই ছিল ব্যাংক বিবরণী বা ব্যাংক সমন্বয় বিবরণীর যে বেসিক এমসিকিউগুলো তোমাদের আসতে পারে সেই সংক্রান্ত বিষয়। তো এই বিষয়গুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়বা যেন কখনো এখান থেকে এমসিকিউ আসলে মিস না হয়, এবং এখান থেকে এমসিকিউ আসে সবচেয়ে বেশি। এরপরে দেখো বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত প্রণালী কে প্রস্তুত করে? আমরা সংজ্ঞাতে বলেছি যে আমানতকারী প্রস্তুত করে। তো এখানে ব্যাখ্যা লেখা আছে, বলছে আমানতকারী প্রতিষ্ঠানের এমন একজন কর্মকর্তা কর্তৃক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা উচিত যার সঙ্গে প্রতিষ্ঠানের ব্যাংক জমা সংক্রান্ত লেনদেনের সম্পর্ক বা দায় দায়িত্ব নেই। এর কারণ কি? এর কারণ যার হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন এর সাথে যে কর্মকর্তা জড়িত তিনি যদি আবার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন, তিনি জালিয়াতি করলে সেগুলো সেখানে অফসেট করে দিবে। তো এই জন্য আমাদের মূল প্রশ্ন হচ্ছে কে প্রস্তুত করে? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমানতকারী প্রস্তুত করে। কে প্রস্তুত করে? আমানতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। আমানতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। ওকে, তো আমানতকারী প্রস্তুত করে, এবং আমানতকারী এখন যদি প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে কোনো কর্মকর্তাকে দিতে হবে, সেটার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। এবার বলছে কেন প্রস্তুত করে? কেন তো আমরা উদ্দেশ্য শিখেছি। বলছে উদ্বৃত্তপত্রে সঠিক ব্যাংক জেট দেখানো এবং তা হিসাব তথ্যের ব্যবহারকারী কর্তৃক যাচাইযোগ্য করার জন্য আমানতকারী ও ব্যাংকের বইয়ের মধ্যে গড়মিলের কারণ নির্ণয় ও প্রদর্শনের উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এই উদ্দেশ্যে আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা ছিল সেখানেও দেখিয়েছি, আবারও একবার দেখালাম। এরপর দেখো কিভাবে প্রস্তুত করা হয়। ব্যাংকের বইয়ে আমানতকারীর নামে সারা মাসে যেসব লেনদেন লিপিবদ্ধ হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক কর্তৃক সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোন বই ব্যবহার করা হয়? পাস বই ব্যবহার করা হয়, পাস বই। এবং আধুনিক পদ্ধতিতে দেখো, আধুনিক পদ্ধতিতে ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট
প্রদান বা প্রস্তুত করা হয়। তাহলে আগে সনাতন পদ্ধতিতে কি করা হতো, যখন আধুনিক নিয়ম আসে নাই তখন ব্যাংকগুলো হচ্ছে একটি পাস বই সরবরাহ করতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন সেটা হয়ে গেছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। তাহলে আমাদের প্রশ্নে কখনো পাস বই বলতে পারে, কখনো ব্যাংক বিবরণী বলতে পারে। দুইটা বিষয়কেই আমরা একই ধরে সবসময় ম্যাথগুলো বা সিকিউগুলো বা এমসিকিউগুলো সলভ করব। ওকে, হিসাবকাল শেষে উক্ত পাস বই বা ব্যাংক বিবরণী হতে হাতে পাওয়ার পর আমানতকারী প্রতিষ্ঠানের কোনো একজন কর্মকর্তাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত পাস বই বা ব্যাংক বিবরণী এবং আমানতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত নগদান বইয়ের মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করে প্রদর্শনের উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কেন করা হয় সেটার অ্যান্সার। পুরো পূর্ণাঙ্গ অ্যান্সার তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে তোমরা সেভাবে করবা যেন তোমাদের এমসিকিউগুলো আসলে সেখান থেকে কোনো মিস না হয়। এরপরে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্বপূর্ণ দুইটা উপাদান হচ্ছে ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো। কি বললাম? ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে, সৃজনশীল সলভ করতে অবশ্যই আমাদের এই দুইটা টার্ম আমাদেরকে জানতে হবে, ডেবিট মেমো সমূহ এবং আরেকটি টার্ম হচ্ছে ক্রেডিট মেমো সমূহ। ব্যাংকের বিবরণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বলছে যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ কমিয়ে দেয় তাকে কি বলা হয়? ডেবিট মেমো। তাহলে ডেবিট মেমো মানে কি? যে আইটেম বা যে উপাদান বা যে লেনদেনগুলো, আইটেম বলতে এখানে লেনদেন বোঝাচ্ছে, তাহলে যে লেনদেনগুলো ব্যাংক জমার পরিমাণকে কি করে? কমিয়ে দেয়। যে লেনদেন বা উপাদানগুলো ব্যাংক জমার পরিমাণকে কি করে? কমিয়ে দেয়, তাকে আমরা বলছি ডেবিট মেমো। তাকে আমরা কি বলি? ডেবিট মেমো। এই ডেবিট মেমোর আরও যদি বর্ধিত করো তাহলে সেটা হয়ে যায় মেমোরেন্ডাম। ডেবিট মেমো না বলে কি বলতে পারি আমরা? মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম। ওকে, মেমোরেন্ডামও বলা হয় অনেক সময়। তাহলে যে লেনদেনগুলো কি করে? ব্যাংক জমার পরিমাণ, অর্থাৎ আমরা যারা আমানতকারী আছে তাদের আমানতের পরিমাণটা কমিয়ে দেয়। এখন এটা কিভাবে কমাইতে পারে? বিভিন্ন চার্জ কেটে কমাতে পারে বা পরিশোধের মাধ্যমে কমাতে পারে, এগুলোকেই আমরা বলবো ডেবিট মেমো। এখন তোমাদের কাছে একটা কনফিউশনের জায়গা হচ্ছে, আমরা যখনই ব্যাংক হচ্ছে আমাদের কাছে একটা সম্পদ, তো আমাদের সম্পদ বাড়লে ডেবিট হওয়ার কথা, কিন্তু এখানে ডেবিট মেমোটা কেন সম্পদকে কমিয়ে দিচ্ছে বা ব্যাংক জমার পরিমাণকে কমিয়ে দিচ্ছে? এর কারণ হচ্ছে, রিজন হচ্ছে, আমরা যেটা করি, আমাদের কাছে ব্যাংক একটা সম্পদ বা ব্যাংকের আমানত একটা সম্পদ, কিন্তু ব্যাংকের কাছে আমরা যেহেতু আমানত রাখছি সেটা তাদের কাছে একটা দায়, সেটা তাদের কাছে কি একটা দায়। তাহলে আমাদের কাছে যেটা সম্পদ ব্যাংকের কাছে সেটা দায় এবং ব্যাংক সেটাকে ক্রেডিট করে। তাহলে আমরা যখন বেড়ে যায় সম্পদ তখন ডেবিট করি, যখন কমে যায় তখন ক্রেডিট করি, এবং ব্যাংক কি করে? এর উল্টাটা করে। ব্যাংক কি কাজ করে? এর উল্টাটা করে। তাহলে ব্যাংক যখন টাকা কমিয়ে দেয়, যখন আমাদের আমানত থেকে টাকা কমিয়ে দেয়, কোনো কিছু কর্তন করে, তখন তারা মূলত ডেবিট করে। তারা মূলত কি করে? ডেবিট করে। আর যখন তারা আমাদের আমানতকে বৃদ্ধি করে তখন সেটাকে ক্রেডিট করে। এই হচ্ছে দুইটা টার্মের পার্থক্য। আমরা যেটাকে ডেবিট বলি ব্যাংকের কাছে সেটা ক্রেডিট, আমরা যেটাকে ক্রেডিট বলি ব্যাংকের কাছে সেটা ডেবিট। তো এই ছিল আমাদের পার্থক্য ডেবিট এবং ক্রেডিটের। এখন ডেবিট মেমো মানে কি? ব্যাংক হচ্ছে এই ডেবিট মেমোর মাধ্যমে আমাদের যে ব্যাংক এর আমানতের পরিমাণ বা ডিপোজিটের পরিমাণ রয়েছে সেগুলো কমিয়ে দিবে। এখন কি হতে পারে সেই ডেবিট মেমোর উদাহরণ? ব্যাংক সার্ভিস চার্জ হতে পারে। কি হতে পারে? ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক কর্তৃক পরিশোধ। তুমি ধরো একটা চেক দিছো, কাটছো কোনো প্রদেয় হিসাবকে বা পাওনাদারকে, সে জমা দিছে, ওইটা আদায়ের জন্য ব্যাংক তাকে পরিশোধ করেছে। তাহলে এটার কারণে কি হবে? আমাদের ব্যাংক জমার পরিমাণ মাইনাস হয়ে যাবে, যার ফলে তারা ব্যাংক মূলত ডেবিট করবে। এবং চেক প্রিন্টিং খরচ কি? চেক প্রিন্টিং খরচ ব্যাংকের একটা চার্জের মধ্যেই পড়ে, যেমন সার্ভিস চার্জ, চেক প্রিন্টিং খরচও একটা সার্ভিস চার্জ। বা ডেবিট কার্ডের যদি আমাদের চার্জ কাটে বাৎসরিক, সেটাও কি হতে পারে? ডেবিট মেমোর অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে এই সবগুলোর কারণে আমাদের মূলত ব্যাংক জমার পরিমাণ কমে যায়। এরপর দেখো ক্রেডিট মেমো সমূহ কি? ক্রেডিট মেমো সমূহের মধ্যে কি বলা হচ্ছে? ক্রেডিট মেমো সমূহের মধ্যে বলা হচ্ছে যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে তাকে আমরা বলছি ক্রেডিট মেমো। ব্যাংক যখন আমাদের আমানত পায় বা আমরা যখন জমা রাখি তখন মূলত তারা ক্রেডিট করে আর আমরা করি ডেবিট। এখন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হলে আমাদের টাকার পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ব্যাংক এটি আমাদের আমানতের সাথে যোগ করে। ব্যাংক কর্তৃক কোনো অর্থ আদায়, অর্থাৎ দেনাদার যদি সরাসরি অর্থ প্রদান করে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও কিন্তু কি ব্যাংক কর্তৃক আদায় নামে গণ্য হবে এবং আমাদের আমানতের সাথে বা ডিপোজিটের সাথে সেটাও যোগ হবে। তো এই ছিল ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোর পার্থক্য। আশা করি তোমরা ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তীতে যাব, এখন চলে যাব আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে আমরা প্রস্তুত করতে পারি, সেটার কোনটা পদ্ধতি বা কি পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা করতে পারি। তো ব্যাংক সমন্বয় বিবরণী আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা দুইভাবে করতে পারি।
দুইভাবে করতে পারি। কয়ভাবে? দুইভাবে। যার একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা কি সনাতন পদ্ধতি। এখন এই সনাতন পদ্ধতির মধ্যে আমাদের শুরু করতে হয় একক জের নিয়ে। সনাতন পদ্ধতি আমাদের শুরু করতে হয় কি নিয়ে? একক জের নিয়ে। তাহলে আমরা বলতে পারি এই ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা সনাতন পদ্ধতিতে করছি। আমরা এখানে একটু ব্র্যাকেটে লিখে দিই, এটা করছি হচ্ছে সনাতন পদ্ধতিতে। প্রথমে আমরা সনাতন পদ্ধতি কিভাবে করে সেটা দেখব। সনাতন পদ্ধতি এবং একক জের। কোন জের? একক জের। এখন এই একক জের বলতে কি বোঝায়? জের হতে পারে দুইটা জায়গার। কয়টা জায়গার? দুইটার। একটা হচ্ছে নগদান বইয়ের জের, আর একটা হচ্ছে ব্যাংক বইয়ের জের। একটা নগদান বইয়ের জের আর একটা ব্যাংক বইয়ের জের। এখন নগদান বইয়ের জের হতে পারে ডেবিট, নগদান বইয়ের জের হতে পারে ক্রেডিট। ব্যাংকের জের হতে পারে ডেবিট, ব্যাংকের জের হতে পারে ক্রেডিট। এখন নগদান বইয়ের জের আমাদের কাছে যেটা ডেবিট, সেটা ব্যাংকের কাছে কি ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স। কি লিখতে পারি? দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ডেবিট ব্যালেন্স হচ্ছে একই কথা। এখন আমাদের কাছে যেটা ডেবিট, নগদান বইয়ের আমাদের হচ্ছে ব্যাংকে যে জমার পরিমাণ আছে এটা আমাদের কাছে সম্পদ, সেটা আমাদের কাছে ডেবিট। ব্যাংকের কাছে এই জিনিসটা কি ক্রেডিট, কারণ ব্যাংকের কাছে এটা একটা দায়। এটা একটা কি দায়। তাহলে এই দায়টা ব্যাংক কিভাবে লিখবে? এখানে দেখো অথবা দিয়ে লেখা আছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বা ডেবিট ব্যালেন্স। ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের উত্তোলন অথবা কি ডেবিট ব্যালেন্স, অথবা আমরা কি বলতে পারি যে আমাদের কাছে যেটা ডেবিট সেটা ব্যাংকের কাছে হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা শুরু করব হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স নিয়ে, অথবা এইটাকে আমরা বলতে পারি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। কারণ ব্যাংকের কাছে আমরা যত ডেবিট দিয়ে শুরু করছি, তো ব্যাংকের কাছে ডেবিট হচ্ছে সেটা আমাদের জন্য জমা অতিরিক্ত উত্তোলন যেটা, সেটা ব্যাংকের কাছে ডেবিট। মানে আমাদের অ্যাকাউন্টে যা ছিল তার চেয়ে বেশি আমরা উত্তোলন করেছি। আমাদের অ্যাকাউন্টে ধরো আছে 1000 টাকা, আমাদের অ্যাকাউন্টে আছে কত? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। এখন ব্যাংক অনেক সময় তার গ্রাহককে, যেহেতু আমরা বিজনেসের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করছি, তো বিজনেসের জন্য অ্যাকাউন্ট কোনটা হয়? চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। কোনটা হয়? চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। তোমরা যারা ফিনান্স পড়েছো, ফিনান্স ব্যাংকিং ও বিমা পড়েছো, তারা অনেকেই জানো যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং হচ্ছে ফিক্সড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী, বা চলতি সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের পার্থক্য কী। এবং চলতি হিসাব তোমরা সবাই জানো হচ্ছে কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য। এবং চলতি হিসাবের ক্ষেত্রে কি করে? ব্যাংক তার গ্রাহককে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয়, যেটাকে আমরা বলছি ব্যাংক জমা অতিরিক্ত। তো আমরা শুরু করছি ডেবিট ব্যালেন্স দিয়ে। এখন যদি আমরা সেটাকে ব্যাংক বিবরণী যে ডেবিট ব্যালেন্স বলতে চাই, সেটা কি হয়ে যাবে? ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন হয়ে যাবে। মানে ব্যাংকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্সটা হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন। এই পার্থক্যটা তোমাদেরকে ধরা শিখতে হবে, না হলে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু পারবা না। আবার আমাদের কাছে যেটা ক্রেডিট, সেটা হচ্ছে ব্যাংকের কাছে কি ডেবিট। এই জন্য আমরা তখন কি লিখব? আমাদের কাছে ব্যাংক জমা অতিরিক্ত, মানে ব্যাংকের কাছে কি ব্যাংক জমা। এই পার্থক্যটা বুঝতে হবে। তো আমরা শুরু করছি মূলত ডেবিট ব্যালেন্স দিয়ে। কি দিয়ে শুরু করছি? ডেবিট ব্যালেন্স, যেটা হচ্ছে ব্যাংকের, আমাদের ক্ষেত্রে হচ্ছে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত, আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স হচ্ছে জমা অতিরিক্ত। আমাদের ডেবিট ব্যালেন্স হচ্ছে নগদের উদ্বৃত্ত, নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত, আর তাদের কাছে ডেবিট ব্যালেন্স কি? তাদের কাছে ডেবিট ব্যালেন্স হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। এখন এর সাথে আমরা কি কি আইটেম যোগ করব? তো আমাদের যদি ব্যাংক উদ্বৃত্ত থাকে, নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত থাকে, তাহলে আমরা এই আইটেমটা প্রথমে লিখে নিব। এখানে আমাদের সেকেন্ড কলাম বা ফাইনাল কলাম আছে, এটা এখানে লিখব। এরপরে কোন কোন আইটেমগুলো যোগ হতে পারে, দেখো, ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের অপেক্ষা বেশি হওয়ার কারণে কি কি আইটেম যোগ হবে? যে আইটেমগুলোর কারণে বা যে লেনদেনগুলোর কারণে ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের অপেক্ষা বেশি হয়েছে। এখন কি হতে পারে? এটা হতে পারে ক্রেডিট মেমো। এটাকে সংক্ষেপে বললে কি বলতে পারো? ক্রেডিট মেমো। এতক্ষণ ধরে তোমাদেরকে ক্রেডিট মেমো পড়িয়েছি, যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে বাড়িয়ে দেয়, এগুলো হচ্ছে নগদান বইতে লেখা হয়নি, কিন্তু ব্যাংক কি করেছে? বৃদ্ধি করে ফেলেছে। যেমন মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। যতক্ষণ না আমার কাছে হচ্ছে স্টেটমেন্ট আসতেছে, ততক্ষণ তো আর আমি জানি না যে হচ্ছে ব্যাংকটা সুদ মঞ্জুর করে তার টাকা বাড়িয়ে দিয়েছে। তো আমি আমার বইতে বৃদ্ধি করলাম না, না করলে কি হবে? আমার বইতে কম থাকবে, তার বইতে বেশি থাকবে। তো এই আইটেমগুলো যদি সমন্বয় করতে হয়, মানে দুইটা জায়গার যদি একই সমষ্টি বা একই হচ্ছে উদ্বৃত্ত বের করতে হয়, তাহলে ব্যাংক যেটা বৃদ্ধি করছে সেটা আমার বইতে কি করতে হবে? যোগ করতে হবে। সেটা আমার বইতে যোগ করতে হবে। তাহলে এই যে কথাটা বলছে ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের অপেক্ষা বেশি হওয়ার কারণে, এগুলো তোমরা কি বলতে পারো? এই যোগটাকে তোমরা বলতে পারো ক্রেডিট মেমো। কি বলতে পারো? ক্রেডিট মেমো সমূহ নামে ডাকতে পারো। ক্রেডিট মেমো সমূহ। ওকে, এখন ক্রেডিট মেমো কি আছে? দেখো, ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে তুমি একটা চেক কাটছিলা, তুমি একটা চেক কি করছো? কাটছো।
সেটা হচ্ছে তোমার কাছ থেকে কমায় দিছো, কিন্তু ব্যাংক এখনো কি করে নাই, ব্যাংক এখনো হচ্ছে সেটা পরিশোধ করে নাই। তাহলে ব্যাংকের টাকা বেশি আছে, সেটা যোগ করতে হবে। দেনাদার বা কোনো পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হয়েছে, তাহলে এই যে একটা ক্রেডিট মেমোর উদাহরণ, একটা কি ক্রেডিট মেমোর উদাহরণ, যে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কিন্তু আমরা জানি না, তাহলে ব্যাংকের টাকা বেড়ে গিয়েছে, সেটা ক্রেডিট মেমো। আমাদের ক্রেডিট মেমোর মধ্যে কিন্তু ছিল যে ব্যাংক কর্তৃক অর্থ আদায়, এটার আরেকটা মিনিং হচ্ছে দেনাদার কর্তৃক জমাদান, দেনাদার কর্তৃক সরাসরি জমাদান। ওকে, তো দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বীমার দাবি ইত্যাদি আদায় করেছে কিন্তু নগদ হয়নি, তাহলে এইটাও একটা ক্রেডিট মেমো। এবার দেখো ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে, দেখো এটা আমাদের ক্রেডিট মেমোর এক্সাম্পলের মধ্যে ছিল, কারণ এখানে দুইটা এক্সাম্পল দিচ্ছি, আরো অনেক এক্সাম্পল থাকতে পারে যেগুলোর কারণে কি ব্যাংক জমার পরিমাণ বেড়ে যায়। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে কি একটা ক্রেডিট মেমো, তাহলে এইটাও একটা এক্সাম্পল, এই যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে। তবে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য নোট এখনো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমি একটা চেক হচ্ছে আদায়ের জন্য জমা দিয়েছি, সেটা কি করতে হবে, ব্যাংক তো আদায় করে তার বইতে যোগ করে ফেলেছে, বা আমাদের যে ডিপোজিট আছে সেটার সাথে যোগ করে ফেলেছে, কিন্তু সেটা নগদান বইতে যখন লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এখানে কম আছে, তো এটাও যোগ করতে হবে, এটাও কি করতে হবে, যোগ করতে হবে। এরপর দেখো আরও উপাদান আছে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান বা নগদানভুক্ত হয়নি, তাহলে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান যা নগদানভুক্ত হয়নি, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে এনএসএফ, এটার আরেকটা মিনিং হচ্ছে সংক্ষেপে বলা হয় এনএসএফ। কি বলা হয়, এনএসএফ। এর ফুল মিনিং হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এর ফুল মিনিং কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। তাহলে দেখো আমাদের যে আমরা একটা চেক কেটেছিলাম, যেটা কি হয়েছে, ইস্যু করছিলাম, ইস্যু করা মানে হচ্ছে চেক পাওনাদারকে প্রদান করা। তো ওই পাওনাদার যখন জমা দিয়েছে, ওই চেকটা যখন জমা দিয়েছে, আমাদের হিসাব থেকে কাটার কথা, টাকা কেটে নেওয়ার কথা, কিন্তু কাটতে পারে নাই আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে। তাহলে প্রকৃত অর্থ টাকা কাটতে পারে নাই, তার মানে কি আমার অ্যাকাউন্টে বেশি আছে, তাহলে এটা আমরা যোগ করব। নগদান বইতে খরচ বেশি বা ক্রেডিট করা হয়েছে, তাহলে আমাদের নগদান বইতে যদি আমরা ভুলক্রমে বেশি লিখে ফেলি, সেটাও কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে দেখো নগদান বইতে ভুলবশত কোনো দফা 2বার ক্রেডিট করা হয়েছে, তাহলে নগদান বইতে ক্রেডিট করা মানে কি, কমিয়ে ফেলা, ক্রেডিট করা মানে ব্যাংকের টাকা কমে যাওয়া, ব্যাংক মাইনাস, তাহলে ক্রেডিট করা মানে যদি ব্যাংক মাইনাস হয় এবং এটা যদি 2বার করা হয় একবারের জায়গায়, তাহলে আমাদের ডাবল কর্তন করা হয়েছে, তাহলে এর একটা আইটেম বা একবার যে বেশি করেছি সেটা আবার যোগ করতে হবে। অন্য হিসাবের টাকা ব্যাংক ভুলবশত আমাদের হিসাবে ক্রেডিট করলে, তাহলে ব্যাংক ভুল করে ক্রেডিট করে ফেলছে, ব্যাংক ক্রেডিট করছে মানে কি, যোগ করছে, ব্যাংক ক্রেডিট করছে মানে কি, ব্যাংক ক্রেডিট মানে যোগ করছে। এখন আমাদের মিলানোর স্বার্থে, এটা তো পরবর্তীতে আবারও ডেবিট করে দিবে ব্যাংক, তো সে আমাদের মিলানোর স্বার্থে, দুইটা বইয়ের সমন্বিত জের বের করার সাথে আমাদেরকে এটা যোগ করতে হবে। পরিশোধের জন্য ইস্যুকৃত প্রদেয় বিল যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, তাহলে ব্যাংক যদি এখনো পরিশোধ না করে, তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা বেশি থাকবে, তাহলে সেটাও যোগ করে সমন্বিত জের বের করতে হবে। আমাদের কিন্তু কাজ হচ্ছে সমন্বিত জের বের করা। এরপর দেখো আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট বা চেক যা ভুলবশত কম টাকায় নগদানভুক্ত হয়েছে, যে পরিমাণ কম লেখা আছে ওই অর্থের অঙ্কের জন্য। তাহলে দেখো আদায়ের জন্য আমরা জমা দিয়েছি প্রাপ্য নোট বা চেক যা ভুলবশত কম টাকা নগদানভুক্ত হয়েছে। তাহলে আমি ধরো 1 লক্ষ টাকা চেক জমা দিয়েছি, কিন্তু নগদান বইতে লিখে ফেলেছি 10,000 টাকা। তাহলে এই যে 90,000 টাকার একটা পার্থক্য, ব্যাংক কিন্তু 1 লক্ষ টাকা আদায় করে 1 লক্ষ টাকায় যোগ করেছে, অথচ আমি যোগ করেছি 10,000 টাকা, তাহলে 90,000 টাকার একটা পার্থক্য হয়েছে, সেই 90,000 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। তো এই ছিল আমাদের মূলত যোগের আইটেমগুলো, যেগুলো নগদান বইয়ের, দেখো নগদান বইয়ের ডেবিট ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। তো এই আইটেমগুলো যোগ করে আমাদের এরকম একটা অ্যামাউন্ট বের হবে, সেটা আমরা যোগ করে এখানে আরেকটা অ্যামাউন্ট পাবো। তো এইটা হলো আমাদের যোগ। এরপরে কি কি বিয়োগ হতে পারে, বিয়োগের মধ্যে থাকবে মূলত ক্রেডিট মেমো সমূহ বা যেগুলোর কারণে আমাদের ব্যাংকের টাকার পরিমাণ কমে যায়। তাহলে আমরা একটু পাশে লিখে দিই ক্রেডিট মেমো সমূহ। শুধুমাত্র ক্রেডিট মেমো নয়, এমন আইটেম না, বরং হচ্ছে যেগুলোর কারণে ব্যাংকের টাকা কমে গিয়েছে, তো ক্রেডিট মেমো সমূহ। বলছে চেক, প্রাপ্য নোট বা আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হচ্ছে কিন্তু আদায় হয়নি। তাহলে তুমি চেক জমা দিচ্ছ, যার ফলে তোমার টাকা বেড়ে যাওয়ার কথা কিন্তু এখনো আদায় হয়নি, এজন্য এই টাকাটা মিলতেছে না। তাহলে এটা আমরা মাইনাস করে যে সঠিক জের আছে সেটা বের করার চেষ্টা করব, বা ব্যাংকের যে জের আছে সেটা বের করার চেষ্টা করব। ইস্যুকৃত চেক নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে ইস্যুকৃত চেক নগদান বইতে যদি না লিখি, তাহলে ব্যাংক কিন্তু পরিশোধ করে দিয়েছে আর আমরা এখনো লিখতে পারিনি, তাহলে এটা মাইনাস করতে হবে। তারপরে দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কি, একটা একটা ডেবিট মেমো। এরপর দেখো এখানে ক্রেডিট মেমো লিখছি, এখানে লিখতে হবে ডেবিট মেমো, দুঃখিত, ডেবিট মেমো সমূহ,
তাহলে ডেবিট মেমো কি, যেগুলো হচ্ছে চার্জ করা হয়। এরপর দেখো এই যে ধার্যকৃত চার্জ ডেবিট মেমোর মধ্যে কিন্তু ছিল আমাদের, আমরা যে আলোচনা করেছিলাম ডেবিট মেমো সমূহ, এই যে ব্যাংক সার্ভিস চার্জ, প্রিন্টিং খরচ, এগুলো কি সব ডেবিট মেমো। ওকে, এরপরে দেখো ব্যাংক জমা অতিরিক্তের সুদ। তাহলে আমি যদি ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করি চলতি হিসাব উপলক্ষে বা চলতি হিসাবের বিপরীতে, তো সেখানে আমাদের সুদ ধার্য করবে, সেটার ফলেও কি হবে, আমাদের ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। তাহলে এটাও আমাদেরকে মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যেমন পাওনাদারের চেক, বিমা সালামি, বাড়ি ভাড়া ইত্যাদির কারণে হচ্ছে আমাদের ব্যাংকের টাকা কমে যায়। বাট্টাকৃত প্রাপ্য বিল, প্রাপ্য নোট বা জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে আমাদের যে প্রাপ্য বিল ছিল সেগুলো ব্যাংকে জমা দিয়েছিলাম আদায়ের জন্য, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি। তাহলে আমাদের ব্যাংকের টাকা কমে গিয়েছে, অথচ নগদান বইতে বেশি রয়েছে। তাহলে এই আইটেমগুলো কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। মালিক কর্তৃক ব্যাংক থেকে টাকা উত্তোলন কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে মালিক উত্তোলন করে নিয়ে গেছে ব্যাংক থেকে, যেটা নগদান বইতে এখনো দেখানো হয়নি, এর ফলে বেশি আছে, তাহলে আমরা মাইনাস করে দেখাবো। নগদান বইতে ভুলবশত কোনো দফা দুইবার ডেবিট করা হয়েছে। তাহলে দুইবার যদি ডেবিট করা হয়, তার মানে আমাদের নগদান বইয়ের টাকা, নগদান বইয়ের যে ব্যাংক কলামের টাকা, সেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে একবারের জন্য আমাদেরকে কি করতে হবে, একবারের জন্য মাইনাস করতে হবে, একবারের জন্য মাইনাস করতে হবে। 9 আসো অন্য হিসাবের টাকা ব্যাংক ভুলবশত আমাদের হিসাবে ডেবিট করলে। তাহলে অন্য হিসাবের টাকা আমাদের ব্যাংক ডেবিট করা মানে কি, আমরা ডেবিট করা মানে প্লাস, ব্যাংক ডেবিট করা মানে আমাদের মাইনাস। ওকে, বাট্টাকৃত প্রাপ্য বিলের পূর্ণমূল্য ভুলবশত নগদানভুক্ত করলে যে পরিমাণ অধিক দেখানো হয়েছে, মক্কেলে স্থায়ী নির্দেশ অনুসারে জীবন বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম ইত্যাদি পরিশোধ করলে, অর্থাৎ প্রত্যেক মাসে তুমি ব্যাংকে নির্দেশ দিয়ে রেখেছো যে আমার জীবন বীমার টাকা ইত্যাদি হচ্ছে পরিশোধ করার জন্য, তো সেগুলো ব্যাংক কি করবে, মাইনাস করতে থাকবে। তো এই আইটেমগুলো মাইনাস এবং পূর্বের আইটেমগুলো যোগ করলে আমাদের একটা জের বের হবে, যেটা আমরা শুরু করেছিলাম। দেখো শুরু করেছিলাম নগদান বইয়ের ব্যাংক জমা বা ডেবিট ব্যালেন্স দিয়ে, শেষ হবে কি দেখো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা বা ক্রেডিট উদ্বৃত্ত, অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত বা ক্রেডিট উদ্বৃত্তের মাধ্যমে। অর্থাৎ যেটা দিয়ে শুরু করছিলাম সনাতন পদ্ধতিতে, তার বিপরীতটা দিয়ে আমরা কি করব, শেষ করব। তার বিপরীতটা দিয়ে শেষ করব। শুরু করেছিলাম নগদান বইয়ের ব্যাংক জমা বা ডেবিট উদ্বৃত্ত দিয়ে, শেষ করলাম ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে। পাশাপাশি নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দিয়ে শুরু করেছিলাম, নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে শেষ করব। তাহলে আমাদের জের বের হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে এক পক্ষ দিয়ে শুরু করা। কি দিয়ে শুরু করা, এক পক্ষ জের দিয়ে শুরু করা। আমরা উপরে লিখে দিয়েছিলাম, এখানে দেখো সনাতন পদ্ধতি একক জের। তো সনাতন পদ্ধতির ক্ষেত্রে আমরা ডেবিট ব্যালেন্স দিয়ে কিভাবে হয় সেটা আমরা দেখলাম। তো আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, যে এই আইটেমগুলো যে মাইনাস হয়েছে সেগুলো আমরা টোটাল অ্যাড করে, যতগুলো আমরা বিয়োগের আইটেম লিখেছি টোটাল অ্যাড করে এখানে ব্র্যাকেটে দিব, এবং এইখানে আমরা হচ্ছে এই জেরটা বের করব। তো এটা ছিল আমাদের একক জের পদ্ধতির একটা। সনাতন পদ্ধতিতে আরও একটা একক জের রয়েছে, যেমন আমরা এখানে দেখো ডেবিট ব্যালেন্স দিয়ে শুরু করছি, ডেবিট ব্যালেন্স দিয়ে। তো ক্রেডিট ব্যালেন্স দিয়েও আমরা শুরু করতে পারি। কি করতে পারি, ক্রেডিট ব্যালেন্স দিয়েও আমরা শুরু করতে পারি। সেক্ষেত্রে কি হবে, যে আইটেমগুলো যোগ করেছি আমরা যদি এইখানে ডেবিটের পরিবর্তে ক্রেডিট দিয়ে শুরু করি, তাহলে যে আইটেমগুলো যোগ করেছি সেগুলো বিয়োগ করব, যে আইটেমগুলো বিয়োগ করেছি সেগুলো কি করব, যোগ করব। এতটুকুই পার্থক্য সনাতন পদ্ধতির ক্ষেত্রে। তো সনাতন পদ্ধতির ক্ষেত্রে আরেকটা যে জের রয়েছে আমাদের ক্রেডিট জের, সেটা দিয়ে আমরা যদি শুরু করি, দেখো এটাও হচ্ছে সনাতন পদ্ধতি। এটাও কি সনাতন পদ্ধতি। কোন জের দিয়ে শুরু করলাম, একক জের, মানে একটা জের দিয়ে শুরু করলাম, অর্থাৎ ক্রেডিট জের দিয়ে শুরু করব। আগেরবার ডেবিট জের দিয়ে শুরু করেছি, এখন ক্রেডিট জের নামক একক জের দিয়ে শুরু করব। এখন দেখো দুই ক্ষেত্রেই ক্রেডিট, এই যে ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, যেটাকে ক্রেডিট উদ্বৃত্ত বলা হয়, ব্যাংক আমাদের টাকাটাকে ক্রেডিট করে, অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। তো দুইটার ক্ষেত্রে আমরা ক্রেডিট লিখেছি। পার্থক্য শুধু আগের যেগুলো যোগ করেছি সেগুলো বিয়োগ করব, আগে যেগুলো বিয়োগ করেছি সেগুলো যোগ করব। তাহলে দেখো যোগ হবে ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের অপেক্ষা কম থাকার কারণে। এখন এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পারো, চেক বা প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। দেখো আগেরগুলোর ক্ষেত্রে আমরা বিয়োগ করেছিলাম ডেবিট মেমো সমূহ, এখন খালি যোগ করব। এখন কি করব, ডেবিট মেমো যেগুলো আছে, ডেবিট মেমো বা অন্যান্য যে কারণগুলোতে ব্যাংক জমার পরিমাণ কমে গিয়েছে, সেগুলো আমরা কি করব, যোগ করব। যেমন দেখো আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তাহলে এটা আমরা যোগ করতেছি। আগেরবার করছিলাম বিয়োগ, কারণ কি আমরা এবার জমা অতিরিক্ত নিয়ে শুরু করছি। নগদান বই অনুযায়ী কি নিয়ে শুরু করছি, জমা অতিরিক্ত অথবা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু করছি। এরপর দেখো ইস্যুকৃত চেক নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এটা আমাদের আগের নিয়মে বিয়োগ করার কথা, কিন্তু এবার যোগ করতেছি। তো পার্থক্য শুধু এতটুকুই, আগের আইটেমগুলোর মতোই 11টা আইটেম রেখেছি যেগুলো আমরা বিয়োগ করেছিলাম। এগুলো হচ্ছে আমাদের ডেবিট মেমো আমরা বলতে পারি। এরপরে আমাদের যেগুলো হচ্ছে বিয়োগ হবে সেগুলো হচ্ছে আগের আইটেমে যোগ করেছিলাম। যখন এখানে লিখতে পারো ক্রেডিট মেমো, কি লিখতে পারো, ক্রেডিট মেমো সমূহ।
ক্রেডিট মেমো সমূহ, ক্রেডিট মেমো সমূহ। ওকে, তো ক্রেডিট মেমো সমূহ কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের ব্যাংক জমার পরিমাণ, আমরা যারা আমানতকারী আছি, যারা ব্যাংকের হিসাবধারী আছে, তাদের আমানতের পরিমাণ যেগুলো বৃদ্ধি করে দেয় যে লেনদেনগুলো। এখন দেখো, ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে এটা হচ্ছে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, কারণ আমি একটা চেক দিয়েছি, আমার নগদান বইতে মাইনাস করে ফেলেছি, কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি, কারণ একটা চেকের মেয়াদ 180 দিন। যাকে চেক প্রদান করেছি সে 180 দিনের মধ্যে যে কোনো দিন যাবে, তাহলে ব্যাংকে যতক্ষণ না যাওয়া হচ্ছে, ব্যাংক তো ততক্ষণ মাইনাস করে নাই, তার ফলে ব্যাংকের টাকা কি আছে? বেশি আছে। তো এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু আমরা ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করছি। এবার দেখো, দেনাদার বা কোনো পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা করেছে এমন, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল, মানে আগের যে ক্রেডিট মেমোগুলো তোমরা দেখেছো সেই 11টা লেনদেনই এখানে লেখা আছে। দেখো, পূর্বেরটাতেও কিন্তু আমাদের 11টা লেনদেনই ছিল। দেখো, পূর্বের যে পদ্ধতি সেখানেও কিন্তু যে 11টা লেনদেন ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 11টা লেনদেন আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগের আইটেমটা আমরা এখানে ব্র্যাকেট করব, এবং পরবর্তী যে ফাইনাল অ্যান্সারটা হবে সেটা আমরা ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করেছিলাম, তাহলে এবার ডেবিট ব্যালেন্স পাবো। এবার কি পাবো? ডেবিট ব্যালেন্স। বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা ডেবিট ব্যালেন্স, অথবা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বা ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা শুরু করলাম কি দিয়ে? শুরু করলাম হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত বা হচ্ছে নগদান বই অনুযায়ী জমা অতিরিক্ত, আর শেষ করছি কি দিয়ে? ডেবিট ব্যালেন্স দিয়ে। দেখো, দুইটারই ডেবিট ব্যালেন্স দিয়ে শেষ করছি। তোমাদের খালি এইটুকু বিষয়ে বুঝতে হবে সনাতন পদ্ধতিতে, যে আমাদের কাছে যেটা ব্যাংকের ডেবিট মনে হয়, ব্যাংকের কাছে সেটা ক্রেডিট, এবং আমাদের কাছে যেটা ক্রেডিট, ব্যাংকের কাছে সেটা ডেবিট। এতটুকু বুঝলেই তোমরা এই পার্থক্যটা বুঝবা। পাশাপাশি যে যোগ বিয়োগের আইটেমগুলো দেখলাম, আমরা যদি ডেবিট দিয়ে শুরু করি তাহলে আমাদের ক্রেডিট মেমোসমূহ আমরা যোগ করব, এবং ডেবিট মেমোসমূহ যেগুলো ছিল সেগুলো বিয়োগ করব। আর যদি আমরা ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করি, অর্থাৎ দুইটারই ক্রেডিট, তো সেক্ষেত্রে আমরা উল্টায় দিব জাস্ট। তো এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সনাতন পদ্ধতিতে করার নিয়ম। তাহলে এই পর্যন্ত আমাদের কি শেষ হলো? এই পর্যন্ত হচ্ছে সনাতন পদ্ধতির একক জের পদ্ধতি শেষ। সনাতন পদ্ধতি শেষ। সনাতন যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে একক জের বলা হয়, কারণ আমরা ডেবিট জের অথবা ক্রেডিট জের নিয়ে শুরু করি, ডেবিট অথবা ক্রেডিট জের নিয়ে শুরু করতে পারি। তো সেটা দুইটাই আমি তোমাদেরকে দেখালাম। এখন আমরা চলে যাব আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে আমরা সমন্বিত জের বের করি, সেটাকে আমরা দ্বৈত জের বলতে পারি, উভয় জের পদ্ধতি বলতে পারি। কি বলতে পারি? ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে দ্বৈত জের বলতে পারি, উভয় জের বলতে পারি। তো এখানে একটা ছক দেওয়া আছে, দেখো, সমন্বিত জের বের করার ক্ষেত্রে একটা শর্টকাট। তোমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সলভের ক্ষেত্রে কি এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত জের বের করতে বলে অনেক সময়, তো আমাদের তখনও লাগে, এবং অন্যান্য কিভাবে লাগে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এখন। তো এইটা আমাদের হচ্ছে উভয় জের পদ্ধতিতে। এই ছকটা যদি জানা থাকে তাহলে যে বড় যে ছকটা আমরা পড়বো এরপরে উভয় জের পদ্ধতির, সেটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। এখন দেখো, আমাদের যে পরিবহনাধীন চেক, আমরা দেখো দুইটা বই দেখতে পাই। একটা হচ্ছে ব্যাংকের পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট, এটাকে আমরা কি বলতে পারি? ব্যাংক স্টেটমেন্ট বলতে পারি। ব্যাংক স্টেটমেন্ট, ওকে। আর এইটা হচ্ছে নগদান বই, এটা জমাদানকারীর বই বা নগদান বই, ওকে। এখন দেখো, আমাদের এই আইটেমগুলো কি কি হতে পারে। দেখো, একটা হচ্ছে পরিবহনাধীন চেক, প্রতিমধ্যে আমানত, ডিপোজিট ইন ট্রানজিট বা বহন চেক। এই সবগুলো কথার মানেই একই। বহন চেক, প্রতিমধ্যে আমানত, ডিপোজিট ইন ট্রানজিট, বহন চেক বা হচ্ছে পরিবহনাধীন চেক, সবগুলো আইটেম, এই যে নামগুলো দেখছো একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। কারণ তোমাকে বুঝতে হবে পরিবহনাধীন চেকটা কি। ধরো, তুমি হচ্ছে একটা চেক কারো কাছ থেকে পেয়েছো, তোমার যারা দেনাদার আছে সে দিয়েছে, তুমি ওইটা নগদান বইতে লিপিবদ্ধ করার পর তোমার যে কর্মচারী আছে তাকে দিয়ে ব্যাংকে পাঠাইলা বা ব্যবসায় প্রতিষ্ঠান পাঠাইলো। তো তোমার বইতে কিন্তু লেখা হয়ে গেছে, আর ব্যাংকে তুমি জমা করতে পাঠাইছো। এখন ব্যাংক যতক্ষণ পর্যন্ত ওই চেকের টাকা তোমার যে দেনাদার আছে তার কাছ থেকে আদায় করে বা তার হিসাব থেকে কর্তন করে তোমার অ্যাকাউন্টে যোগ না করবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংকের বইতে কি থাকবে? কম থাকবে। তো এর মাঝখানে যদি তুমি ব্যাংক সমন্বয় বিবরণী করো, তখন কি হবে? তখন তোমার এই দুইটা টাকার পার্থক্য সৃষ্টি হবে, অর্থাৎ নগদান বইতে বেশি দেখাবে, ব্যাংকের বইতে কম দেখাবে হবে। তো তুমি এই চেকটা কি করছো? তোমার বইতে অলরেডি যোগ করছো। তোমার বই কোনটা? নগদান বই, অলরেডি যোগ করছো। তাহলে এইখানে তোমার বইতে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, তাহলে তোমার যদি সমন্বিত জের বের করতে হয় তাহলে কি করতে হবে? তোমার যে পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট আছে সেইখানে যোগ করতে হবে। সেইখানে কি করতে হবে? এই আইটেমটা যোগ করতে হবে, কারণ এটা তো কিছুদিন পর বা কিছুক্ষণ পরই হচ্ছে কি করতে হবে, যে যার চেক তার অ্যাকাউন্ট থেকে কেটে তোমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করে দিবে। এরপর দেখো, পরের আইটেমটা দেখো, বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক, উপস্থাপিত না হওয়া চেক, এই সবগুলোর মানেই
একই। তাহলে বকেয়া চেক মানে কি, তুমি একটা চেক কেটে তোমার পাওনাদারকে পরিশোধ করেছো, তাহলে তুমি যখন পরিশোধ করছো তোমার নগদান বই থেকে এই আইটেমটা মাইনাস করে দিছো। কি করছো? মাইনাস করে দিছো। কিন্তু ওই চেকের মেয়াদ 180 দিন, ওই চেকের মেয়াদ কতদিন? 180 দিন। এখন ওই যে তোমার কাছে পাওনাদার, সে তো তার সুবিধা মতো সময়ে ব্যাংক থেকে যে ওই টাকা উত্তোলন করবে, যতক্ষণ উত্তোলন না করতেছে তোমার ব্যাংকের বইতে কি আছে? বেশি টাকা আছে। আর তোমার বইতে তুমি কি করছো? অলরেডি মাইনাস করে দিচ্ছ, তাহলে তোমার বইতে আর কোনো কিছু করা যাবে না। তোমার বইতে যদি আবারও করো তাহলে 2বার মাইনাস হয়ে যাবে। আর ব্যাংকের বইতে কি করতে হবে? যদি তুমি সমন্বিত জের বের করতে চাও, ব্যাংকের বইতে মাইনাস করতে হবে। এখন দেখো ডেবিট মেমো সমূহ, ডেবিট মেমো সমূহ কে প্রদান করে? ব্যাংক প্রদান করে। কেন প্রদান করে? তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কর্তনের জন্য প্রদান করে। যেমন এক্সাম্পল হিসেবে বলা আছে ব্যাংক চার্জ। এর আগেও আমরা ডেবিট মেমো নিয়ে বিস্তারিত পড়েছি, যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ কমিয়ে দেয়। তাহলে এই ডেবিট মেমো হচ্ছে ব্যাংক প্রদান করে, ব্যাংক প্রদান করে। তাহলে ব্যাংক তো ইতোমধ্যে কেটে নিয়েছে টাকা, তাহলে ব্যাংকের বইতে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ব্যাংকের বইতে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তোমার বইতে কি করতে হবে? তোমার বইতে মাইনাস করতে হবে, যেহেতু ব্যাংক সার্ভিস চার্জ বা যে কোনো ধরনের চার্জ কেটে নিয়েছে। এরপর দেখো ক্রেডিট মেমো সমূহ, ক্রেডিট মেমো সমূহ কে প্রদান করে? ব্যাংক প্রদান করে। কিসের জন্য করে? যে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো বাড়িয়ে দেওয়ার জন্য বা বৃদ্ধি করার জন্য। তাহলে ব্যাংক ইতোমধ্যে যোগ করে ফেলেছে, তাহলে তোমার বইতে ব্যাংকের বইতে আর যোগ করার প্রয়োজন নেই। তোমার বইতে কি করতে হবে? যোগ করতে হবে। তোমার বইতে যোগ করতে হবে। এরপর দেখো এনএসএফ, অপর্যাপ্ত তহবিল, প্রত্যাখ্যাত চেক, অমর্যাদাকৃত চেক, একই কথা। এই সবগুলোর মিনিং কি? একই। এই সবগুলোর মিনিং একই। এখন এনএসএফ এর একটা পূর্ণরূপ আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ এর একটা পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এর মানে কি? অপর্যাপ্ত তহবিল চেক। অপর্যাপ্ত তহবিল চেক অর্থাৎ তোমার দেনাদার তোমাকে একটা চেক দিছিল, তুমি সেটা ব্যাংকে জমা করছো, তোমার বইতে যোগ করে ফেলছো, তোমার নগদান বইতে কি করছো? যোগ করে পাঠাইছো, ওটা ব্যাংকে জমা দিতে পাঠাইছো তোমার স্টাফ দিয়ে। এখন সে যে জমা দিল, জমা দেওয়ার পরে ব্যাংক যার চেক বা তোমার যে দেনাদার ছিল যার চেক, তার অ্যাকাউন্ট থেকে অর্থ কর্তন করে তোমার বইতে যখন যোগ করতে গেল, তখন দেখলো তোমাকে একটা 1 লাখ টাকা চেক দিছে, কিন্তু যে তোমাকে চেক দিছে তার অ্যাকাউন্টে আছে 80,000 টাকা। তাহলে ব্যাংক কি নিজের টাকা দিয়ে তোমাকে হচ্ছে ওই 1 লাখ টাকা পরিশোধ করবে? করবে না। তাহলে ব্যাংক কি করবে? ওই চেকটা কি করবে? প্রত্যাখ্যান করবে। এটাকে বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড বা প্রত্যাখ্যাত চেক বা এনএসএফ চেক। অর্থাৎ ফান্ডের অভাবে ব্যাংক সেটা কি করছে? প্রত্যাখ্যান করছে। অর্থাৎ যার চেক তার অ্যাকাউন্টে টাকা নেই। হ্যাঁ, তুমি তো যখন জমা দিতে পাঠাইছিল তখন তোমার বইতে যোগ করছো, তোমার বইতে কি করছো? যোগ করে পাঠাইছো। এখন ব্যাংক তো আসলে কোনো কিছুই করলো না। ব্যাংক কি করলো? তার বইতে কোনো কিছু লিখলোই না, সে ওটা প্রত্যাখ্যান করে দিল। তাহলে ব্যাংকের বইতে তোমার যে অ্যাকাউন্ট আছে সেখানে তো তোমার টাকা বাড়লো না, অথচ তোমার নগদান বইতে কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে তোমার নগদান বই থেকে কমাইতে হবে। ব্যাংক কিন্তু এখানে কিছুই করে নাই। ব্যাংক দেখছে টাকা নাই, তাহলে আমি আর কিছু করব না। তাহলে ব্যাংকের বইতে কিছুই করার প্রয়োজন নেই। আর তোমার বইতে তুমি বৃদ্ধি করে ফেলছিলা, সেই অ্যামাউন্টটুকু তোমাকে কমাতে হবে। এবং তোমার যে জাবেদা আছে সেখানে জাবেদা দিতে হবে যে দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংকের টাকা কমে গেল, আমার যে দেনাদার আছে যে আমার চেক দিয়ে পরিশোধ করছিল তাকে আবার বৃদ্ধি করে দিলাম। আমরা যখন জাবেদা পড়বো তখন দেখব। তো এই ছিল হচ্ছে সমন্বিত জেরের জন্য একটা সংক্ষিপ্ত ছক। আমরা এখন বিস্তারিত যাই। বিস্তারিত যে ছক আছে সেখানে যাই। এই ছকটা যদি তুমি বিস্তারিত বুঝে থাকো তাহলে তোমার ওইখানে কনফিউশন থাকার কথা না। তো আমরা এখন আধুনিক পদ্ধতিতে সমন্বিত জের ব্যাংক সমন্বয় বিবরণী করব কোন পদ্ধতিতে? উভয় জের পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? উভয় জের পদ্ধতি। এবং এটা আধুনিক নিয়ম, উভয় জের পদ্ধতি। উভয় জের পদ্ধতিতে করব, যেটাকে দ্বৈত জের বলা হয়। এটাকে কি বলা হয়? দ্বৈত জের বলা যেতে পারে, উভয় জের বলা যেতে পারে, যে কোনো একটা বললেই হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে সমন্বয় বিবরণী এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এক পাশে আমার নগদান বইয়ের জন্য, এক পাশে আমার কিসের জন্য? নগদান বইয়ের জন্য। আর এক পাশে আমার ব্যাংক বইয়ের জন্য। আরেক পাশে আমার কি জন্য? ব্যাংক বইয়ের জন্য। আরেক পাশটা আমার কিসের জন্য? ব্যাংক বইয়ের জন্য। এখন দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে হচ্ছে ডেবিট। ওকে। আর ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ক্রেডিট। কারণ কি? ব্যাংক আমাদের জমাকে ক্রেডিট করে। ওকে। তো দেখো সনাতন পদ্ধতিতে আমরা 2টাই ডেবিট ব্যালেন্স অথবা 2টাই ক্রেডিট ব্যালেন্স হিসেবে শুরু করতাম, যেটাকে আমরা একক জের পদ্ধতি বলি। দেখো এখানে উভয় জের কেন বলছি? কারণ আমি নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স নিচ্ছি এবং ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স নিচ্ছি এবং 2টা দিয়েই শুরু করছি। এখন দেখো এখানে কি কি যোগ করব? নগদান বইয়ের ডেবিট যে গরমিল আছে সেগুলো আমরা যোগ করব। এখন কি কি হতে পারে? ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত চেক, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, আদায়কৃত চেক লিপিবদ্ধ না করা, ডেবিট পাশে ভুল কম লিখন, ক্রেডিট পাশে ভুল বেশি লিখন। তাহলে এইগুলো আমরা যোগ করব। এইগুলো কি করব? যোগ করব। এই আইটেমগুলো আমরা
যোগ করব, অর্থাৎ ডেবিট বইয়ের যে গরমিল অর্থাৎ নগদান বইতে যে আইটেমগুলো আমাদের যোগ করা উচিত এগুলোকে আমরা বলতে পারি ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো সমূহ। ওকে, ক্রেডিট মেমোর সাথে আরো কয়েকটা উপাদান তোমরা দেখতে পাচ্ছ। আর ব্যাংক বিবরণী ক্রেডিট গরমিল করব, কি করব, ক্রেডিট গরমিল করব। জমাকৃত চেক আদায় হয়নি, গ্রাহকের স্থায়ী নির্দেশ বা আদায় হয়নি, জমাকৃত প্রাপ্য বিল আদায় হয়নি, ক্রেডিট পাশে ভুল কম লিখলে, ডেবিট পাশে ভুল কম লিখলে, তাহলে এই আইটেমগুলো আমরা যোগ করব ব্যাংক বিবরণীর সাথে। ওকে, এরপরে দেখো বাদ দিব কি, নগদান বইয়ের ক্রেডিট গরমিল যেগুলো আছে সেগুলো বাদ দিব। এগুলোকে আমরা বলি, এগুলোকে আমরা কি বলি, ডেবিট মেমো বলি। কি বলি, ডেবিট মেমো বলি। ওকে, তো ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, ধার্যকৃত চার্জ, ধার্যকৃত কমিশন, জমাকৃত চেক প্রত্যাখ্যান। এখানে দেখো ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এখানে কি বলা হচ্ছে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। তুমি চেক দিছিলা, সেটা প্রত্যাখ্যান হয়েছে তোমার ব্যাংকে টাকা কম থাকার কারণে, তাহলে এটা কি হবে, তোমার বইতে আবারও যোগ হয়ে যাবে, তোমার বইতে আবারও যোগ হয়ে যাবে। আর এটা কি দেখো, জমাকৃত চেক প্রত্যাখ্যান, এইটাকে মূলত বলা হয় এনএসএফ, এটাকে কি বলা হয়, এনএসএফ। ওকে, এবার দেখো বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান, ক্রেডিট পাশে ভুল লিখলে, এই 7টা আইটেম হচ্ছে আমাদেরকে বাদ দিতে হবে। আর ব্যাংক বিবরণীর ক্ষেত্রে এই 5টি আইটেম আমরা বাদ দিতে পারবো। তো এরপরে দেখো আমাদের যে যোগ বিয়োগের পর যে আইটেমটা আসবে এগুলো সব আমরা বাদ দিলাম এখানে, আর আগেগুলো যোগ করলাম। এরপরে যে সমন্বিত বা সংশোধিত জের পাবো, এই আইটেমটা পাবো আমরা। এবং দেখো এইখানে এগুলো বাদ দেওয়ার পরে এখানে একটা আইটেম পাবো। এই দুইটা আইটেম আমাদের মিলে যাবে, সবসময় কি হবে, একই হবে। এই দুইটা আইটেম, এই আইটেমটা এবং এই আইটেমটা সবসময় একই হবে। এই জন্য আমরা বলছি এটা হচ্ছে সমন্বিত জের। এটাকে কি বলা হচ্ছে, সমন্বিত জের। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে আমাদের সনাতন পদ্ধতির একক জেরের 2টা নিয়ম এবং উভয় জের পদ্ধতি অর্থাৎ আধুনিক নিয়মে তোমরা শিখলা, এবং একটা সংক্ষিপ্ত ছক দিয়েছি যেটা তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের টপিক বিশ্লেষণ এবং কী কী পদ্ধতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারি তার আলোচনা। এখন আমরা চলে যাব এই অধ্যায়ের জন্য তোমাদের 20টি এমসিকিউ আমরা রেখেছি, যেখান থেকে তোমরা বোর্ড পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ কমন পাবে। হুবহু হয়তো অঙ্কের মানের দিক থেকে একই পাবে না, কিন্তু এই প্যাটার্নে পাবা। অর্থাৎ তোমার তো ধরো আমি লিখছি 24,000, তোমার প্রশ্ন আসতে পারে 20,000, তো এই ধরনের এমসিকিউ তোমাদের আসবে ইনশাল্লাহ। তো সেই ধরনের আমরা 20টা এমসিকিউ এখন সলভ করব এই অধ্যায়ের। এরপরে আমরা 2টা সৃজনশীল সলভ করব, কিভাবে তোমাদের বোর্ডগুলোতে প্রশ্ন হয় এবং কিভাবে সেগুলো আমরা সহজে করতে পারি সেই অনুযায়ী আমরা 2টা সৃজনশীল এই অধ্যায়ের উপরেই সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করো, এবং তোমার যারা বন্ধুরা রয়েছে, তোমরা যারা ক্লাসে দেখছো এবং মনে করছো যে তোমাদের আসলে কনফিউশনগুলো ক্লিয়ার হচ্ছে, তোমরা অবশ্যই তোমার যারা ফ্রেন্ড রয়েছে, তোমার যারা সহপাঠী রয়েছে তাদেরকে এই ক্লাসটাতে মেনশন দিতে পারো অথবা শেয়ার করে দিতে পারো। তো আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাচ্ছি। দেখো এমসিকিউতে কি বলছে, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। প্রথম স্লাইডে বলছি, দ্বিতীয় স্লাইডে বলছি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দায়িত্ব হচ্ছে মূলত আমানতকারীর। আমানতকারীর উদ্দেশ্য থাকে গরমিলের কারণ খোঁজা বা এবং এই গরমিলগুলোর প্রকৃত কারণগুলো নির্ণয় করার জন্য কি করে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে মূলত আমানতকারী। কে প্রস্তুত করে, আমানতকারী। এটার ব্যাখ্যা আমরা টপিক বিশ্লেষণের সময় পড়েছি। এরপরে দেখো ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্যে আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি, আবারও বিস্তারিত পড়েছি। তো আমরা এই অপশনগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোনটা আসলে মূল উদ্দেশ্য। বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত নির্ণয় করা। উদ্বৃত্ত নির্ণয় করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্বৃত্ত নির্ণয় করা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য নয়। এরপরে দেখো বলছে যে, এরপরে কি বলছে, নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে ত্রুটি ও অসঙ্গতি শনাক্ত করা এবং উক্ত অসঙ্গতিগুলোর কারণ বের করা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কারণ। তো আমরা একটা পাইলাম যে ত্রুটি ও অসঙ্গতি শনাক্ত করা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একটা মূল উদ্দেশ্য। তাহলে এটা পাইলাম। অন্যান্য অপশনগুলো আমরা একটু পড়ে দেখি। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নির্ণয় করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্য নির্ণয় করা, পার্থক্য নির্ণয় আমাদের কাজ না, আমাদের কাজ সমন্বিত জের নির্ণয় করা। তাহলে আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি খ, অ্যান্সার দেখতে পাচ্ছি কি খ, অর্থাৎ নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে ত্রুটি ও অসঙ্গতি শনাক্ত করা। 3-এ আসো, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তোমরা একেবারে আমাদের প্রথম স্লাইডে দেখেছো, সংজ্ঞার মধ্যেই ছিল পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে পূর্ণ প্রকাশ আছে অপশন খতে, অ্যান্সার হবে খ। ওকে, 4-এ আসো, এনএসএফ চেক কোনটি। এনএসএফ মানে বুঝিয়েছি তোমাদেরকে, অমর্যাদাকৃত চেক বলা হয়, প্রত্যাখ্যাত চেক বলা হয়। এটার পূর্ণরূপ আমরা পড়ছি নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার পূর্ণরূপ কি পড়ছি, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে,
তো এই নট সাফিসিয়েন্ট ফান্ড কেন হয়? কারণ আমরা যখন চেক জমা দিয়ে দেখি আমাদের যে দেনাদার আছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই এবং ব্যাংক আমাদেরকে ওই টাকা পরিশোধ করতে পারছে না, তখন ব্যাংক কী করে, কোনো কিছু না লিখেই সেটা কি প্রত্যাখ্যান করে দেয়। তো বলছে জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক আদায়, ইস্যুকৃত চেক উপস্থাপন, ইস্যুকৃত চেক পরিশোধ। তাহলে এই তিনটার কোনোটাই না, বরং জমাকৃত চেক প্রত্যাখ্যান হচ্ছে এনএসএফ এর মূল কারণ, এনএসএফ বা নট সাফিসিয়েন্ট ফান্ডের মূল কারণ। ওকে, ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণী, দেখো ব্যাংক বিবরণী অথবা পাস বই অথবা কি পাস বই, এটা ডেবিট উদ্বৃত্ত কি আমাদের উল্টাটা। তাহলে আমাদের কাছে যেটা হচ্ছে সম্পদ সেটা ব্যাংকের কাছে ক্রেডিট বা হচ্ছে ব্যাংকের কাছে দায়, আর ব্যাংকের কাছে যেটা দায় সেটা আমাদের কাছে সম্পদ, এবং ব্যাংকের কাছে যেটা হচ্ছে তাদের কাছে যেটা সম্পদ সেটা আমাদের কাছে হচ্ছে দায়, আমাদের কাছে কি দায়। এখন ব্যাংকের ডেবিট কি? ব্যাংকের ডেবিট হচ্ছে ব্যাংকের কাছে সম্পদ, তার মানে এটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, আমাদের জন্য যেটা দায় ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক ওভারড্রাফট কি বলা যায়? ব্যাংক জমা অতিরিক্ত ওভারড্রাফট বা ওডি। ওকে, ওভারড্রাফট মানে হচ্ছে জমা অতিরিক্ত, অর্থাৎ চলতি অ্যাকাউন্টের বিপরীতে আমরা যে অতিরিক্ত অর্থ উত্তোলন করি এটা ব্যাংকের জন্য ডেবিট, কারণ ব্যাংক আমাকে লোন দিয়েছে, ব্যাংকের সম্পদ দিয়েছে এবং আমাদের কাছে এই লোনটা হচ্ছে এক প্রকার দায়। তো ব্যাংকের কাছে যেটা ডেবিট সেটা আমাদের কাছে ক্রেডিট। তো বলছে এই ডেবিট দ্বারা কি বোঝায়? এই ডেবিট দ্বারা বোঝায় মূলত ব্যাংক জমা অতিরিক্ত, যেটা অপশন বি তে দেখতে পাচ্ছি আমরা। 6 নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত? তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি করে? আমাদের ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জের বৃদ্ধি করে, কি করে? প্লাস করে, ব্যাংক জের প্লাস করে বা ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করে দেয়। যে আইটেমগুলো ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করে দেয় বা আমানতকারীর টাকার পরিমাণ বৃদ্ধি করে তাকে আমরা ক্রেডিট মেমো বলি, কারণ ক্রেডিট মেমো হচ্ছে ব্যাংক প্রদান করে। তো দেখো সার্ভিস চার্জ হচ্ছে কমিয়ে দেয় বা মাইনাস করে, ওভারড্রাফটের সুদ বা জমাকৃতের সুদ কমিয়ে দেয়, জমাকৃত চেক আদায়। দেখো জমাকৃত চেক আদায় হলে কি হয়? ব্যাংকের টাকা বেড়ে যায়, তাহলে জমাকৃত চেক আদায় হয়েছে, তাহলে এইটা হচ্ছে ক্রেডিট মেমো। পরেরটা দেখো ইস্যুকৃত চেক পরিশোধ হলে মাইনাস হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। সাথে আসো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 30,000 টাকা। কি অনুযায়ী? ব্যাংক বিবরণী অনুযায়ী 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে কি? এই টাকাটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, এই টাকাটা কি? ব্যাংক বিবরণী অনুযায়ী জমার উদ্বৃত্ত 30,000 টাকা। আচ্ছা, আমাদের 30,000 টাকা জমা আছে, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি। পক্ষান্তরে 20,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু তা পরিশোধ হয়নি। এখন দেখো এই যে যতটুকু আদায় করা হয়নি সেটা কি হওয়া উচিত? এই যে 10,000 টাকার একটা চেক আমরা জমা দিছি আদায়ের জন্য, তাহলে এটা আদায় হবে, হইলে কি হবে? যোগ হবে, হলে কি হবে? যোগ করতে হবে। পাশাপাশি একটা চেক ইস্যু করছি মানে কাউকে প্রদান করছি, এই 20,000 টাকার চেক একটা প্রদান করছি, তাহলে এটা পরিশোধ করা হয়নি, তাহলে এটা কি হবে? এটা ব্যাংক থেকে মাইনাস হবে। তাহলে ব্যাংকের টাকা হচ্ছে আমাদের 30,000, ব্যাংকের টাকা আছে কত? 30,000। 10,000 টাকার চেক একটা জমা দিচ্ছি আদায় করার জন্য, তাহলে সেটা যোগ হবে, সেই টাকাটা কি হবে? যোগ হবে। আরেকটা চেক আমরা ইস্যু করছি, সেটা কি হবে? মাইনাস হবে। তাহলে দেখো এই যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার বের হবে। তাহলে 30 আর 10 40, তার থেকে 20 মাইনাস করলে 20,000 হচ্ছে আমাদের যে জের রয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের জের রয়েছে 20,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 20,000 ঘ, অ্যান্সার হচ্ছে 20,000 ঘ। ওকে, 8 আসো ব্যাংক চার্জ 260 টাকা। ব্যাংক চার্জ কত? 260 টাকা। চার্জ হলে কি হবে? মাইনাস হওয়া উচিত। নগদান বই ভুলক্রমে 620 টাকায় লিখছে, নগদান বই 620 টাকা ডেবিট করছে, নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করছে, তাহলে করা উচিত মাইনাস। নগদান বইতে ডেবিট করা মানে কি? প্লাস। নগদান বইতে ডেবিট করা মানে কি? প্লাস। তাহলে আমার করা উচিত ছিল ব্যাংক চার্জ মাইনাস 260, আমি ভুলক্রমে কি করছি? 620 টাকা প্লাস করে ফেলছি। ওকে, এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ কত, মানে পরিমাণ কত, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে যতটুকু আমাদের পার্থক্য হয়েছে, দেখো যতটুকু আমরা ভুল করছি 260 আর 620, এই আইটেমের বেশি একটা অ্যামাউন্ট আমরা ধরবো। সাধারণত তোমরা সমান অ্যামাউন্ট ধরার চেষ্টা করবে, 1,000, 2,000 বা 3,000, এমন কেউ 1,000 ধরো, কেউ 2,000 ধরো, কোনো ম্যাটার করে না। তাহলে আমরা ধরে নিব নগদান বইতে ধরো আছে 1,000 টাকা। কত আছে? নগদান বইয়ের যে ব্যাংকের কলাম আছে সেখানে 1,000 টাকা আছে, এবং ব্যাংকের যে বই আছে বা ব্যাংকের যে পাস বই আছে সেখানে আছে 1,000 টাকা। কত ধরলাম আমরা? 1,000 ধরে নিলাম, যেহেতু আমাদের গড়মিলটা হচ্ছে 260 এবং 620-এর, তাহলে 1,000-এর মধ্যেই আছে। তাহলে 1,000 ধরে নিলাম আমরা, 2,000-ও ধরতে পারো, 3,000-ও ধরতে পারো, সবার অ্যান্সার একই আসবে। তো ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক কি করছে? মাইনাস করছে। ব্যাংক হচ্ছে মাইনাস করছে 260 টাকা। ব্যাংক কি করলো? 260 টাকা মাইনাস করছে। তাহলে আমাদের অ্যামাউন্টের পরিমাণ কত আসলো?
1000 থেকে 260 তোমরা মাইনাস করো, 1000 থেকে 260 মাইনাস করলে আমাদের 740 টাকা। তাহলে এখানে কে কারেক্ট? ব্যাংক কিন্তু ঠিকই কারেক্ট আছে, কারণ ব্যাংক যতটুকু চার্জ করেছে ততটুকু মাইনাস করেছে, তাহলে এই অ্যামাউন্টটা কারেক্ট, এই অ্যামাউন্টটা কারেক্ট। তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। কিন্তু আমরা কি করছি, ব্যাংক 260 টাকা চার্জ করছে, সেইটাকে আমরা ডেবিট করছি, সেটাকে আমরা কি করে ফেলছি, ডেবিট করছি, মানে যোগ করছি। তাহলে আমরা নগদান বইতে ভুল করছি, যেখানে 620 টাকা আমরা অতিরিক্ত যোগ করছি, এবং হচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে গেছে 1620 টাকা। এবং এই 1620 টাকা হচ্ছে ভুল অ্যামাউন্ট, এই 1620 টাকা ভুল, কারণ আমাদের প্রকৃত হওয়া উচিত ছিল 740 টাকা। কত হওয়া উচিত ছিল? 740। তাহলে তোমার হওয়া উচিত 740, কিন্তু তুমি লিখে রাখছো 1620। তাহলে এই দুইটার পার্থক্য কত? তাহলে এই দুইটার পার্থক্য কত, বা গড় মিলের পরিমাণ কত? এই দুইটার পার্থক্য বের করতে গেলে এই দুইটা বিয়োগ করতে হবে। 1620 থেকে তোমরা 740 মাইনাস করো, 1620 থেকে এই পাশে মাইনাস করতে পারো, যেহেতু এই পাশে গড় মিল। 1620 থেকে যদি 740 মাইনাস করো, তাহলে কি হচ্ছে দেখো, 0 থেকে 0 বাদ দাও, 6 আর 2 8, হাতে 1, 8 8 16 1, তাহলে 880 টাকা হচ্ছে পার্থক্য। তাহলে এই দুই পাশের পার্থক্য কত হবে? 880 টাকা। কিভাবে বের করলাম? আমরা একটা অ্যামাউন্ট ধরে নিলাম 1000, কেউ 2000ও ধরতে পারো, তাও তোমাদের পার্থক্য পরিমাণ হবে 880 টাকা। পার্থক্য কত? 880, এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। ওকে, পার্থক্য হচ্ছে 880 টাকা। তাহলে অ্যান্সার দেখো ঘ, অ্যান্সার কি? ঘ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 9 যাই, একজন দেনাদার সরাসরি 4000 টাকা, একজন দেনাদার কি করছে, সরাসরি 40,000 টাকা, সরাসরি 40,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। এর জন্য পাসবইয়ের জাবেদা কি হবে? তাহলে দেনাদার যেহেতু ব্যাংকে টাকা জমা দিচ্ছে, তাহলে আমার ব্যাংকের টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এবং দেনাদার যেহেতু টাকা জমা দিয়ে দিয়েছে, তাহলে দেনাদার নামক একটা সম্পদ আমাদের কমে গিয়েছে, তাহলে আমরা লিখবো দেনাদার ক্রেডিট। কি লিখবো? দেনাদার হিসাব ক্রেডিট। এখন এইটা কোথায় আছে দেখো, ব্যাংক হিসাব ডেবিট, এখানে পাওনাদার আছে, পাওনাদার কথাটা ভুল আছে। এরপর দেখো দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো দেনাদার হওয়ার কথা ক্রেডিট, দেনাদার হওয়ার কথা কি ক্রেডিট, আর ব্যাংক হওয়ার কথা ডেবিট, তাহলে এখানে ভুল আছে। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এই কথাটা পুরাটাই কারেক্ট। দেখো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের টাকা বাড়ছে, দেনাদার কমে গেছে, এটা ক্রেডিট। ওকে, তাহলে অ্যান্সার হবে সি। আমাদের অ্যান্সার কি হবে? সি। ওকে, এরপরে দেখো 10-এ আসো, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ। পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ 21,000 টাকা। পাওনাদারকে ইস্যুকৃত 4,500 টাকার একখানা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ কত? তাই দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী বলছে 21,000 টাকা। কত টাকা? আমার 21,000 টাকা জমা অতিরিক্ত আছে। ওকে, আমি নগদান বই অনুযায়ী বের করব। তাহলে নগদান বইতে যে ইস্যুকৃত চেক কি করা হয়েছে, পাওনাদারকে ইস্যুকৃত চেক 4,500 টাকা অলরেডি নগদান বইতে মাইনাস করা হয়েছে। তাহলে নগদান বইয়ের জের বের করতে গেলে এটার সাথে আরও মাইনাস 4,500 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে 4,500 টাকা। তাহলে দেখো কত হচ্ছে? 25,500। 25,500 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? গ। আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, এরপরে 11-তে আসো, নিচের কোনটির জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়? কোনটির জন্য ডেবিট মেমো? ডেবিট মেমো কি করে? আমাদের ব্যাংকের টাকার পরিমাণ হ্রাস করে। কি করে? হ্রাস করে বা কমিয়ে দেয়। ওকে, তাহলে দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য নেটের অর্থ আদায়, তাহলে এটা তো যোগ, তাহলে এটা ভুল আছে। যোগ হলে এটা কি আছে? ভুল আছে। দেখো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক যদি সুদ আদায় করে, সুদ আদায় করে তাহলে কি হয়? ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে হচ্ছে এটাও কি হয়? যোগ হয়। এটাও কি হয়? যোগ হয়। তাহলে এটাও বাদ, যোগ হলে বাদ। এবার দেখো ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন, ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন, তাহলে কর্তন করলে কি হবে? মাইনাস হবে। তো ডেবিট মেমো আমরা কখন করি? মাইনাস করলে করি। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? গ। ওকে, দেখো যেটা ডেবিট মেমোরেন্ডাম মানে কি? ব্যাংক কর্তৃক যে ধার্যকৃত চার্জ বা ব্যাংকের যে আইটেমগুলোর ফলে বা যে লেনদেনগুলোর ফলে কি হয়? আমাদের অর্থের পরিমাণ বা জমাকৃত অর্থের পরিমাণ কমে যায়। তাহলে ব্যাংক চার্জ সার্ভিস চার্জ করলে আমাদের কি হবে? অর্থ হ্রাস পাবে এবং ডেবিট মেমো হবে। ওকে, এরপরে দেখো 12-তে যাই, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এমন চেককে কি বলে? তাহলে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যেটা এখনো উপস্থাপন হয়নি, এটাকে আমরা বলি বকেয়া চেক। এটাকে কি বলি? বকেয়া চেক। তাহলে পাওনাদার যদি 180 দিন সময় সে যখন ইচ্ছা তখন উপস্থাপন করতে পারে তার ইচ্ছা মতো, তো এই চেকটাকে আমরা বলি ইস্যুকৃত চেক, বকেয়া চেক, পরিশোধিত না হওয়া চেক। তো এইখানে দেখতে পাচ্ছ বকেয়া চেক নামক অপশন রয়েছে। তাহলে এটাকে আমরা ইস্যুকৃত হওয়া চেক বা বলতে পারি, বকেয়া চেক বলতে পারি, বা
ইস্যুকৃত চেক যা এখনো কি ব্যাংকে উপস্থাপন হয়নি সেটাও বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ। 13তে আসো ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে। তাহলে আমরা যেটাকে ডেবিট বলি ব্যাংক সেটাকে ক্রেডিট বলে। তাহলে আমরা যদি ডেবিট বলতাম তাহলে হয়তো আমাদের একটা সম্পদ, এবং সম্পদটা হচ্ছে ব্যাংক জমা, আর ব্যাংক সেটাকে ক্রেডিট বলতেছে কারণ তাদের জন্য দায়। তাহলে ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত মানে আমাদের জন্য জমা বা সম্পত্তি, আমানতকারীর জন্য কি জমা বা সম্পত্তি, ব্যাংক জমা বা সম্পত্তি। ওকে, ব্যাংক জমা, আমি লিখে দিই ব্যাংক জমা, ব্যাংক জমা বা সম্পত্তি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। 14তে আসো, একটা উদ্দীপক দিয়েছে এবং 14 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে 5টা লেনদেন দিছে, বলছে ব্যাংক সমন্বয় তৈরির সময় নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে কোনটা। নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে কোনটা। তোমাদের একটা ছক দিয়েছিলাম, আমি একটা ছক পড়িয়েছিলাম যে এইটা পড়লে তোমাদের এই যে এই ধরনের বিষয়গুলো সমাধান করতে আর সমস্যা হওয়ার কথা না। সেই ছকটা হচ্ছে এই যে যেটা স্টার দিয়েছিলাম। তা দেখো কি কি আইটেম জমাদান বইয়ের সাথে যোগ বিয়োগ করতে হয়। এই 3টা আইটেম আছে, একটা হচ্ছে ডেবিট মেমো, একটা ক্রেডিট মেমো, আর একটা হচ্ছে এনএসএফ। এখন আমরা সেই প্রশ্নটাতে যাই, এখন আমরা যে প্রশ্নটা সলভ করছিলাম সেটাতে চলে যাই। তো দেখো এখন যে প্রশ্নটা করছে তোমাদের বলছে যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির সময় নগদান বইয়ের সাথে যোগ হবে কোন আইটেম। তো নগদান বইয়ের সাথে যোগ হয় শুধুমাত্র ক্রেডিট আইটেম, ক্রেডিট মেমো। কোনটা যোগ হয়? ক্রেডিট মেমো যোগ হয়। কি যোগ হয়? ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো সমূহ, বা হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি জমাদান, মানে এটাকে আমরা ক্রেডিট মেমো বলতে পারি, মানে যা হচ্ছে নগদান বইয়ের ব্যাংকের জমার পরিমাণ বৃদ্ধি করে। এখন বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 22,000, এটা কোনো ক্রেডিট মেমো না। ব্যাংকে জমাকৃত চেক এখনো আদায় হয়নি 15,000 টাকা, তাহলে জমাকৃত চেক ইতোমধ্যে ব্যাংকের বইতে লেখা হয়ে গেছে, এটা লেখার প্রয়োজন নেই। ইস্যুকৃত চেক এটা হচ্ছে কমায় দেবে, তাহলে এটাও লেখা হয়ে গেছে, এটা দরকার নেই। একজন দেনাদার সরাসরি 5,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তাহলে এইটা হচ্ছে ক্রেডিট মেমো। এটা কি? ক্রেডিট মেমো। এইটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমো। তাহলে 4 নাম্বারটা দেখো। আর পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা হচ্ছে ডেবিট মেমো। তো ডেবিট মেমো সাধারণত কি হয়? ডেবিট মেমো সাধারণত কি হয়? বিয়োগ হয়। তাহলে আমাদেরকে বলছে যোগ, তাহলে যোগ হচ্ছে ক্রেডিট মেমো। যোগ হচ্ছে কি? ক্রেডিট মেমো, যেটা আমরা একটা আইটেম পেলাম, একটা আইটেম পাইছি হচ্ছে ক্রেডিট মেমো, যেটা হচ্ছে অপশন 4-এ আছে। তাহলে এই আইটেমটা হবে। তাহলে এই আইটেমের পরিমাণ কত? 5,000 টাকা। এই আইটেমের পরিমাণ কত? 5,000 টাকা। তাহলে অ্যান্সার হবে গ, অ্যান্সার হবে গ, 5,000 টাকা। ওকে, 15তে আসো, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? বলছে আমানতের সুদ। তাহলে আমানতের সুদ ব্যাংকের জন্য আয় না, ব্যাংকের জন্য আয় বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমানতের সুদ হচ্ছে ব্যাংকের জন্য ব্যয়। প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক যে ঋণ প্রদান করে তার বিপরীতে যে সুদ পায়, এটা হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। এটা হচ্ছে ব্যাংকের জন্য কি? আয় এবং আয়ের একমাত্র প্রধান উৎস। তাহলে অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? খ। এরপরে আসো 16তে আসো, ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যুর ফলে কি হয়? ক্রেডিট মেমো কি করে? ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি করে। তাহলে ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি করে, বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ কমে যায়। তাহলে ক্রেডিট মেমো যদি হয় তাহলে ব্যাংক জমা অতিরিক্ত কোনো কিছু থাকলে সেটা কমে যাবে, তাহলে এটাও ঠিক আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত হ্রাস পায়, ব্যাংক জমার উদ্বৃত্ত হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই, বরং বৃদ্ধি পাবে। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটির জন্য আমানতকারীর বইতে জাবেদা দিতে হয়? কোনটির জন্য আমানতকারীর বইতে জাবেদা দিতে হয়? তাহলে আমানতকারীর বইতে জাবেদা দিতে হবে কেন? দেখো, আমানতকারীর বইতে জাবেদা দিতে হবে তখনই যখন সেটা আমানতকারীর বইতে লিপিবদ্ধ করা হবে না। তাহলে আমরা দেখি এখানে কোন আইটেমগুলো লিপিবদ্ধ করা নাই। দেখো, তোমাদের যে ছকটা পড়িয়েছিলাম ওইটাতে আবারও যাই, আবারও যদি আমরা যাই ওই ছকটাতে, তাহলে দেখো আমানতকারীর বইতে যেগুলো লেখা আছে, যেগুলো নাই লেখা আছে, তার মানে এগুলো হচ্ছে আমানতকারীর বইতে ইতোমধ্যে লেখা হয়ে গিয়েছে। তাহলে পরিবহনাধীন চেক বা বকেয়া চেক, এই যে এগুলো একটু দেখো, পরিবহনাধীন চেক বা বকেয়া চেক ইতোমধ্যে যেহেতু আমরা নগদান বইতে যোগ বিয়োগ করছি, তাহলে এটা আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আর যেগুলো করি নাই সেগুলো আমাদেরকে যোগ বিয়োগ করতে হয়, সেগুলো আমাদেরকে কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। তাহলে সেগুলো আমাদেরকে যোগ বিয়োগ করতে হয়। এখন দেখো, আমানতকারী বইতে জাবেদা দিতে হবে যেগুলো হচ্ছে যোগ বিয়োগ করি নাই, যেগুলো আমরা যোগ বিয়োগ করি নাই, সেটা কি হতে পারে? ডেবিট মেমো, ক্রেডিট মেমো এবং এনএসএফ। কি হতে পারে? ডেবিট মেমো, ডেবিট মেমোরেন্ডাম বা ডেবিট মেমো। আরেকটা আছে কি? ক্রেডিট মেমো, আর হচ্ছে এনএসএফ। আরেকটা কি? এনএসএফ। ওকে, এই 3টা আইটেম হচ্ছে আমানতকারীর বইতে লেখা থাকে না এবং এগুলো আমরা যোগ বিয়োগ করি। আর যে ইস্যুকৃত চেক,
বা বকেয়া চেক বা আর হচ্ছে আমাদের যে পরিবহনাধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট, এগুলো আমরা অলরেডি করে ফেলি। তা দেখো বকেয়া চেক, প্রক্রিয়াধীন জমা, এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট কি বলা হয়? ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে এগুলো ইতোমধ্যে লিখছি। তাহলে বকেয়া চেক মানে কি? ইস্যু করা চেক। যে চেকটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিছি সেটা আমার নগদান বইতে অলরেডি করা শেষ, তাহলে এটা করার প্রয়োজন নেই। প্রক্রিয়াধীন বা জমাকৃত চেক যেটা হচ্ছে আমি পাঠাইছি সেটা নগদান বইতে যোগ করে পাঠাইছি। এনএসএফ হচ্ছে প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে, যার কারণে আমার নগদান বইতে একবার যোগ করা থাকে, আবার কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এটা হচ্ছে নগদান বইতে করতে হবে। তাহলে এটা অ্যান্সার। ব্যাংকের ভুল, ব্যাংকের ভুল কখনো আমরা সংশোধন করব না। ব্যাংকের ভুল কখনোই আমরা সংশোধন করব না, ব্যাংকের কাজ ওইটা। তাহলে আমাদের নগদান বইয়ের সাথে কাজ থাকে শুধুমাত্র এনএসএফ এর, আর ডেবিট মেমো ক্রেডিট মেমো নামক কোনো আইটেম এই এই এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 18তে আসো, আমানতকারীর বই বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 15,000 টাকা। কত আছে? 15,000 টাকা। সমন্বয়যোগ্য বিষয় আছে কিছু, এবং তোমাকে সমন্বিত জের বের করতে বলছে। সমন্বিত জের বের করতে গেলে তোমাকে যে ছকটা আমি বারবার দেখাচ্ছি সেই ছকটাতে আবারও যেতে হবে, এবং ওই ছকটা তোমরা যদি একটু খাতায় নোট করে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হয়, কাছাকাছি রেখে এমসিকিউগুলো সলভ করতে পারবা। তো সেখানে গেলে আমার তো মুখস্থ আছে, বা আমি তো এই বিষয়গুলো অনেকবার প্র্যাকটিস করেছি, এখন আমার মানে এগুলো দেখলেই হয়ে যায়। তো তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো এই পর্যায়ে আসতে গেলে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে তোমাদের ওই বিষয়গুলো নোট করতে হবে, যে বিষয়গুলো আমি তোমাদেরকে দিয়েছি সেই বিষয়গুলো খাতায় লিখে ফেলতে হবে, সেগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে দেখবে এমনি মুখস্থ হয়ে গেছে। অনেক সময় আমরা জোর করে মুখস্থ করি, তো এই জোর করে মুখস্থ করার চাইতে আমার মনে হয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্র্যাকটিসে জোর দেওয়া উচিত। প্র্যাকটিস করবা, বিভিন্ন ধরনের আইটেমের এমসিকিউ করবা, বিভিন্ন প্রকার এমসিকিউ সলভ করবা, সৃজনশীল সলভ করবা, দেখবা এমনি তোমার ব্রেনে ওগুলো চলে আসতেছে। তো দেখো এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 15,000 টাকা, সমন্বয় যাব। যেহেতু নগদান বই অনুযায়ী দেওয়া আছে, তাহলে যেগুলো নগদান বইতে আমরা যোগ বিয়োগ করে ফেলছি সেগুলো আমাদের আর যোগ বিয়োগ করার প্রয়োজন নেই। যেগুলো যোগ বিয়োগ করি নাই সেগুলো আমরা করব। এখন যোগ বিয়োগ করি নাই, একটু আগেও লিখলাম যে ডেবিট মেমো, ক্রেডিট মেমো এবং হচ্ছে কি এনএসএফ, এই তিনটা আইটেম আমরা যোগ বিয়োগ করি নাই। তাহলে এই তিনটা আইটেম আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। দেখো প্রতিমধ্যে জমা, প্রতিমধ্যে জমা ইতোমধ্যে আমরা যোগ করছি, তাহলে এটা বাদ। এটা কি করতে হবে? এই আইটেমটা আর আসবে না। সমন্বিত জের বের করতে গেলে এই আইটেমটা আর আসবে না। তাহলে এটা আমি একটু লাল টাইপ কালি দিয়ে ইউজ করি, তাহলে এটা লাগবে না আমাদের। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, তাহলে ব্যাংক যদি পরিশোধ করে দেয় এটাকে বলা হয় ডেবিট মেমো। এটাকে কি বলা হয়? ডেবিট মেমো। তাহলে এই আইটেমটা আমাদের লাগবে। এই 4,000 টাকা হচ্ছে ডেবিট মেমো। ডেবিট মেমো যেটা কি হবে? যেটা হচ্ছে আমাদের বিয়োগ হবে। ডেবিট মেমো হলে বিয়োগ হবে। তাহলে এই 4,000 বিয়োগ আমরা লিখে রাখলাম। অপরিশোধিত চেক 3,000 টাকা। অপরিশোধিত চেক, অপরিশোধিত চেক মানে হচ্ছে ইস্যুকৃত চেক। অপরিশোধিত চেক মানে কি? ইস্যুকৃত চেক। তাহলে ইস্যুকৃত চেক আমাদের বইতে ইতোমধ্যে মাইনাস করা আছে, এটা আর কোনো প্রয়োজন নেই। এটার আর কি? এটার আর কোনো প্রয়োজন নাই। তাহলে দুইটা আইটেম পেলাম, লাগবে না। ওকে, এরপর দেখো অর্জিত সুদ। অর্জিত সুদ হচ্ছে একটা ক্রেডিট মেমো। অর্জিত সুদ কি? একটা ক্রেডিট মেমো। অর্জিত সুদ হচ্ছে একটা ক্রেডিট মেমো। তাহলে এটা আমাদেরকে যোগ করতে হবে। ক্রেডিট মেমো হলে কি করতে হবে? যোগ করতে হবে। আরেকটা আইটেম পেলাম যোগ, একটা পাইছি বিয়োগ। উদ্বৃত্ত পত্রে ব্যাংক জের দেখানো হবে কত, বা সমন্বিত ব্যাংক জের কত, এটা বলছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা দুইটা আইটেম পাইছি যেগুলো কোনো হাতে দিব না। এই ধরনের তথ্য তোমাদেরকে কনফিউজ করার জন্য দিতে পারে, যে অতিরিক্ত তথ্য দিবে, অনেক সময় সেগুলো কাজে লাগে না। তাহলে আমাদের যেটা আছে শুরু দিয়ে 15,000 টাকা, ওইটা আমরা লিখবো। কত লিখলাম? 15,000 টাকা। এরপর দেখো একটা আইটেম পাইছো তুমি হচ্ছে ডেবিট মেমো, যেটা তোমাকে বিয়োগ করতে হবে 4,000 টাকা। আরেকটা আইটেম পাইছো ক্রেডিট মেমো, যেটা তোমাকে যোগ করতে হবে কত টাকা? 1,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করো, 15 মাইনাস 4 হচ্ছে 11, 11 যোগ 1 12,000 টাকা হচ্ছে তোমাদের সমন্বিত জের। 12,000 টাকা কি? সমন্বিত জের। ওই ছকটা, যেই ছকটা তোমাদেরকে আমি দুইবার দেখালাম, ওই ছকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ধরনের এমসিকিউ সলভ করতে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো 12,000 দেখো অপশন এতে আছে, তাহলে এ হচ্ছে অ্যান্সার। ওকে, 19-এ আসো, ডেবিট মেমোরেন্ডাম। 19-এ কি বলতেছে? ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয় কখন? ইস্যু করা হয় ড্যাশ। তাহলে ব্যাংক চার্জ ধার্য করলে, মাত্র পড়লাম যে এই যে দেখো একটা চার্জ বা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, এটা আমরা মাইনাস করছি। তাহলে ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক চার্জ ধার্য করলে ইস্যু করা হয়, ঠিক আছে। ব্যাংক সুদ অর্জন করলে বা ব্যাংক সুদ হচ্ছে মঞ্জুর করলে কি হয়? ব্যাংক সুদ মঞ্জুর করলে হয় হচ্ছে আমাদের ক্রেডিট মেমো। কি হয়? ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো। তাহলে এইটা হচ্ছে হবে না। এরপর দেখো চেক প্রিন্টিং খরচ। চেক প্রিন্টিং খরচের জন্য কি হয়? আমাদের ডেবিট মেমো হয়। কি হয়? ডেবিট মেমো হয়। ডেবিট মেমো হয়। তাহলে আমাদের 1 আর 3 হচ্ছে অ্যান্সার। 1 আর 3 অপশন খ তে দেখতে পাচ্ছি, তার মধ্যে অ্যান্সার খ। 20-এ চলে যাই আমরা, নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গড় মিলের কারণ কি?
গরমিলের কারণ কি? তাহলে যেটা নগদান বই এবং ব্যাংক বিবরণীতে লিখে ফেলি সেটা কোনো গরমিলের কারণ ঘটায় না, আর যেগুলো একটা বইতে লিখি আর একটা বইতে লেখা হয় না সেটার কারণে গরমিল হয়। ধরো ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, তাহলে দেখো ইস্যু আমরা একটা চেক কাউকে দিয়েছি, সেটা 180 দিন মেয়াদ থাকায় বা 6 মাস মেয়াদ থাকায় সে তার সুবিধা মতো টাইমে উপস্থাপন করে আমাদের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেবে, কিন্তু সে এখন ধরো উপস্থাপন করে নাই, তাহলে এটার কারণে কি হবে? গরমিল হবে। জমাকৃত চেক আদায় করেনি, তাহলে আমি নগদান বইতে যোগ করে একটা চেক জমা করতে পাঠাইছি, সেটা এখনো আদায় করা হয়নি, এটার ফলেও কি গরমিল হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে, ব্যাংক থেকে সুদ মঞ্জুর করলে ক্রেডিট মেমো হয়, যেটা কি হয়? যেটার ফলে আমাদের দুই পাশের পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ ব্যাংক থেকে যোগ করে ফেলছে, কিন্তু আমরা তো এখনো জানি না ব্যাংকের স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত, তো আমরা এখনো যোগ করিনি, এটার ফলেও পার্থক্য সৃষ্টি হয়। তাহলে 1, 2, 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1, 2, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছিলাম, যেগুলো থেকে তোমরা ইনশাআল্লাহ এই প্যাটার্নের অঙ্ক অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে থাকবে। তোমরা বেশি বেশি এই টাইপের এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আমরা এখন সৃজনশীল করব, তো সৃজনশীল করার পূর্বে তোমার যারা সহপাঠী রয়েছে, তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লাগলে বা তোমাদের কাছে উপকৃত হচ্ছ বলে মনে হলে, যেহেতু স্কুল অফ এক্সেলেন্স সবসময় তোমাদের সাথেই আছে, তো তোমরা একটু চেষ্টা করবা তোমাদের সহপাঠীদের সাথে আজকের ক্লাস বা অন্যান্য যে ক্লাসগুলো আমাদের রয়েছে সেগুলো একটু শেয়ার করে দিতে। তো আজকের ক্লাসটি অবশ্যই তোমার ফ্রেন্ডের একটু শেয়ার করবা। এখন আমরা সৃজনশীলে চলে যাব। আমাদের যে 2টা সৃজনশীল তোমাদের জন্য রেখেছি এই চ্যাপ্টারের উপর, 2টা ভিন্ন নিয়মে, সেগুলোতে যাব। তো দেখো, আমরা কয়েকটি তথ্য দেওয়া আছে, বলছে আলম ব্রাদার্সের ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী, তো এই ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী আছে 9টা। এখন দেখো বলছে নগদান বই মোতাবেক 31 ডিসেম্বর 2021 সালের ব্যাংক জমার উদ্বৃত্ত বলছে 20,000 টাকা। ওকে, ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে ডেবিট, আমাদের কাছে ডেবিট। ওকে, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি 3,000 টাকা। জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়, তার মানে আমরা জমা করার জন্য পাঠাইছি, ব্যাংক বিবরণীতে এখনো যোগ করা হয়নি। অর্থাৎ এটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট। ওকে, বা পরিবহনাধীন চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে এটা আর একটা চেক যেটা আমরা পাঠাইছিলাম ব্যাংকের বই থেকে মাইনাস করে, কিন্তু ব্যাংক থেকে এখনো কর্তন করা হয়নি। তাহলে এই 2টা বিষয় দেখলাম, একটা হচ্ছে জমা হয়নি আর একটা হচ্ছে কর্তন হয়নি। ব্যাংক কর্তৃক মঞ্জুরিতকৃত সুদ, তাহলে সুদ মঞ্জুর করলে এটা হয় ক্রেডিট মেমো, এটা কি হয়? ক্রেডিট মেমো। ওকে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে এটা হচ্ছে ডেবিট মেমো, ডেবিট মেমো। অর্থাৎ হচ্ছে এই আইটেমের ফলে আমাদের টাকা কমে গিয়েছে, আর 4 নম্বরের ফলে আমাদের টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে এটার ফলে আমাদের টাকা বৃদ্ধি পায়, এটার ফলে হ্রাস পায়। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে, তাহলে এটা হচ্ছে এনএসএফ চেক, এনএসএফ চেক। এর ফলে কি করতে হবে? আমাদের নগদ বই থেকে মাইনাস করতে হবে, নগদান বই থেকে মাইনাস করতে হবে, কারণ আমরা যোগ করে পাঠাইছিলাম। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমো এবং যোগ করতে হবে। ওকে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, তাহলে এইটা এবং হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। এটার সাথে কি এই 2 নাম্বারটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। ব্যাংকে 500 টাকা পদবিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি, তাহলে এইটা আবার ক্রেডিট মেমো, এটা আবার কি ক্রেডিট মেমো, দুঃখিত ডেবিট। নগদান বলতে 500 টাকা অর্থ পরিশোধ করেছে, তাহলে এটা হচ্ছে ডেবিট মেমো, এটা হচ্ছে ডেবিট মেমো, অর্থাৎ এটা মাইনাস করতে হবে নগদান বই থেকে। আচ্ছা, এই হচ্ছিল আমাদের ব্যাখ্যা এই যে আইটেমগুলো ছিল তার। এখন আমরা দেখি কি কি বলছে। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা দেখো, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে কি হয়নি? লেখা হয়নি এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় করো। তা দেখো, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তাহলে এই একটা লেনদেন দেখতে পাচ্ছি যেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, তাহলে এইটা হচ্ছে লেখা হয়নি 3,000 টাকা, ডিপোজিট ট্রানজিট। তারপর দেখো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এইটাও কি ব্যাংকে লিপিবদ্ধ করা হয়নি। দেখো, এই যে মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ, এই 2টা কিন্তু লিপিবদ্ধ হয়ে গিয়েছে, এই 2টা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এ দেখো, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে 2,000 টাকা। তাহলে একটা এনএসএফ চেক যখন যায়, একটা চেক যখন যায়, ব্যাংক যদি টাকা আদায় করতে পারে তাহলে গ্রহণ করে, যদি দেখে যে অ্যাকাউন্টের চেক সে অ্যাকাউন্টে টাকা নেই তাহলে ফেরত দিয়ে যায়। তাহলে এটাও কিন্তু কি ব্যাংক কোনো কিছুই করে না, তাহলে ব্যাংক এটাও লিপিবদ্ধ করে নাই, তাহলে এনএসএফ চেক ব্যাংকে লিপিবদ্ধ টোটালি হয় না, তাহলে এইটাও কিন্তু ব্যাংকে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা অবশ্যই লিখছে, নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, তাহলে এইটাও লিপিবদ্ধ হয়নি। তাহলে আদায়ের জন্য জমা দিছো কিন্তু ব্যাংক এখনো সেই টাকা যোগ করতে পারে নাই, তার মানে ব্যাংকের বইতে লেখা হয়নি। আর এটা ব্যাংক পরিশোধ করছে, তার মানে অবশ্যই ব্যাংক লিখছে। তাহলে 4টা লেনদেন পাইছি যেগুলো হচ্ছে কি ব্যাংকের বইতে লেখা হয়নি। সেটা কি কি? 2 তারিখের লেনদেন, তারপর হচ্ছে 3 তারিখের লেনদেন,
6 তারিখের লেনদেন এবং হচ্ছে 8 তারিখের লেনদেন। তাহলে এই 4টা আইটেমকে আমরা যোগ করে ব্যাংকে লেখা হয়নি এমন টাকার পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমটা দিয়েই শুরু করি, প্রথম যে আইটেম আছে সেটা দিয়ে শুরু করি। বলছে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, সেটা হচ্ছে 3000 টাকা। ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, সেটা হচ্ছে 3000 টাকা। তাহলে আমরা লিখব জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আমরা এখানে তারিখ না, তারিখও দিতে পারো, কত তারিখে, 31 ডিসেম্বর 2021 লিখতে পারো, 31 ডিসেম্বর, আচ্ছা বাইরে লিখি আমরা 2021 ডিসেম্বর 31 ডিসেম্বর 31, ওকে, এটা হচ্ছে তারিখ। এবং দেখো জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তাহলে জমাকৃত চেক ব্যাংকে ক্রেডিট করা হয়নি, জমাকৃত চেক ব্যাংকে ক্রেডিট হয়নি। সেই লেনদেনটার সংকেতটাও তোমরা যদি দিয়ে দিতে চাও তাহলে লিখতে পারো ব্র্যাকেটে 2, কত টাকা, কত টাকা, এটা 3000 টাকা, এটা হচ্ছে 3000 টাকা, ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 3 নাম্বারেও আছে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি 2000 টাকা, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি, কত টাকা, 2000 টাকা, যেটা 3 নাম্বারে আছে, তাহলে এটাও 2000 টাকা আমরা লিখে দিব। এরপরে দেখো, এরপরে হচ্ছে 6 নাম্বার লেনদেন, 6 নম্বর যে ক্রমিক নং রয়েছে সেটি ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে, ব্যাংকে জমাকৃত চেক, জমাকৃত চেক অমর্যাদাকৃত, অমর্যাদাকৃত, এটা কত, 6, এটা হচ্ছে 6, কত টাকা, 6 এটা হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে 2000 টাকা, আবারও লিখলাম 2000, ওকে। এরপরে দেখো আরেকটা লেনদেন আছে যেটা 8-এ আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, তাহলে জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক, আর জমাকৃত চেক আদায় হয়নি, আদায় হয়নি, এটা কত টাকা, এটা হচ্ছে দেখি আমরা কত টাকা, 3000 টাকা, এটা আবারও 3000 টাকা, ওকে। এখন এইগুলো যোগ করব, 3 আর 2 5 আর 2 7, 10,000 টাকা, টোটাল কত, 10,000 টাকা, টোটাল 10,000 টাকা। তাহলে এইটা হচ্ছে ব্যাংকে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ। এটা কি লিখতে পারো, ব্যাংকে লিপিবদ্ধ হয়নি, লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ, এমন লেনদেনের পরিমাণ কত টাকা, সেটা 10,000 টাকা, সেটা হচ্ছে 10,000 টাকা, এটা হচ্ছে আমাদের 10,000 টাকা, ওকে। এরপরে ক্ষয়ের রিকোয়ারমেন্টে আমরা যাব 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 মানে 1 থেকে 5, এই 1 থেকে 5 নং লেনদেন নিয়ে কি বলছে, একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে একটা ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা প্রস্তুত করতে চাই তাহলে দেখো এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, কি আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, আর কোনো জেন নেই, তাহলে আমরা একক জের পদ্ধতি দিয়ে শুরু করব। তাহলে কি করব, একক জের পদ্ধতি দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখতে পারি এক নম্বর লেনদেনে লিখতে পারি যে 31 ডিসেম্বর 2021 তারিখের যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা লিখবো আমরা একক জের পদ্ধতিতে, ছক দেখেছি সেটা করব, এবং এরপরে যোগ আইটেমগুলো যোগ করব, বিয়োগ আইটেমগুলো বিয়োগ করব। তাহলে নগদান বই অনুযায়ী আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত লিখতে হবে, কি লিখতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। কি দিয়ে আমরা শুরু করব, দেখো একটা জের দেওয়া আছে, একটাই জের আছে, তাহলে একক জের পদ্ধতিতে শুরু করব। তো আমরা লিখবো আলম ব্রাদার্স ব্যাংক সমন্বয় বিবরণী, পাশে যদি একক জের পদ্ধতি লিখতে চাও লিখতে পারো। আমরা শুরুটা করব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ আমাদের প্রথমে যে লেনদেনটি দেওয়া আছে সেইটাই। এখন পাশে যদি ডেবিট লিখতে চাও সেটাও লিখতে পারো, সেটা হচ্ছে 20,000 টাকা, হ্যাঁ লিখতে পারো ডেবিট, ডেবিট, ওকে, সেটা কত, 20,000 টাকা, সেটা আমরা এখানে লিখছি 20,000 টাকা, ওকে। এখন কোনগুলো যোগ হবে এবং কোনগুলো বিয়োগ হবে, প্রথম লাইনটা খুবই সহজ, যা দেওয়া আছে তাই। এখন দেখতে হবে আমাদের কোন আইটেমগুলো যোগ করতে হবে এবং কোন আইটেমগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে যোগের আইটেমগুলো আমরা যাই, যেহেতু নগদান বইয়ের সাথে সম্পর্কিত। বলছে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তাহলে জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট যখন আমরা ব্যাংকে জমা দিতে পাঠাই কোনো একটা চেক দেনারের কাছ থেকে পেয়ে, এবং সেটা কিন্তু আমরা নগদান বইতে অলরেডি লিখে ফেলছি, অলরেডি কি করছি, লিখে ফেলছি, তাহলে এইটা আমাদের আরও নগদান বইতে লেখার প্রয়োজন নাই, এটা নগদান বইতে আবারও লেখার প্রয়োজন নেই বা যোগ করার প্রয়োজন নেই, ইতিমধ্যে যোগ হয়ে গিয়েছে। এরপর দেখো, তাহলে ইতিমধ্যে যদি যোগ হয়ে যায় তাহলে এটা আমাদের বিয়োগের আইটেমে যাবে কিনা সেটা আলোচনা বিয়োগের আইটেমে যে করব। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে তোমাদের যে ছকটা দিছিলাম আবারও ছকে যেতে হচ্ছে আমাকে, তোমাদের বলছি এই ছকটা নোট করে ফেলবা সুন্দর করে। তাহলে দেখো এখানে দেখো পরিবহনাধীন চেক বা আদার জমা ডিপোজিট ইন ট্রানজিট বা বহন চেক,
এটা জমাদানকারীর বইতে কোনো কিছু করা লাগবে না, কারণ এটা ইতিমধ্যে যোগ করছি। বকেয়া চেক, ইস্যুকৃত চেক ইতিমধ্যে আমরা নগদান বইতে বিয়োগ করছি, এই জন্য আর কিছু করা লাগবে না। এই দুইটা লেনদেন পরপর দেওয়া আছে, এই জন্য এই ছকে আবারও আসা। তো আমরা আবার সেই ম্যাথে চলে যাব। তাহলে এই দুইটা আইটেমের জন্য আমাদের কি করতে হবে না, যোগ বিয়োগ করতে হবে না, যোগ বিয়োগ করতে হবে না। আমরা সৃজনশীল 1-এ ছিলাম, এইখানে ছিলাম। ওকে, 1 থেকে 5 তারিখের লেনদেন, এখানে কোনটা যোগ হবে এবং কোনটা বিয়োগ হবে সেটা আমরা দেখব। এইটুকুর কাজ আমাদের শেষ, এইটুকুর কাজ আমাদের শেষ। এখন দেখো, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তাহলে একটা চেক আমরা জমা দিয়েছিলাম, একটা চেক কি করছি আমরা, জমা দিছি, যেটা আমাদের নগদান বইতে ইতিমধ্যে যোগ করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে কি করা হয়নি, ব্যাংক বিবরণীতে আমরা ক্রেডিট করিনি। ব্যাংক বিবরণী ক্রেডিট করা মানে কি, ব্যাংক বিবরণী যোগ করবে কিন্তু করে নাই। তাহলে আমার বইতে বেশি আছে, যেহেতু একক বই, যেহেতু একক জের পদ্ধতি, তাহলে এই আইটেমটা কি করতে হবে, জমাকৃত চেক কিন্তু ব্যাংকের বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তাহলে আমাদের বইতে যোগ করা আছে এবং একক জের পদ্ধতিতে করতেছি, তাহলে ব্যাংক বিবরণীতে যেহেতু করা হয়নি, এটা আমরা মাইনাস করব, এটা আমরা কি করব, বিয়োগের আইটেমে নিয়ে যাব। তাহলে এইটা আমরা লিখবো মাইনাস। আমি একটু ভিন্ন কালি ব্যবহার করার চেষ্টা করি তোমাদের সুবিধাতে। তাহলে এইটা আমরা মাইনাস করব। এরপরে দেখো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে ইস্যুকৃত চেক, একটা চেক আমরা দিছিলাম কাউকে, আমার পাওনাদারকে একটা চেক দিয়েছি, তো এই চেকটা যেহেতু দিয়েছি, তো দেওয়ার ফলে আমার কি হয়েছে, এই চেকটা দেওয়ার ফলে আমার তো নগদান বই থেকে আমরা মাইনাস করছি, কিন্তু আমাদের যে ব্যাংক রয়েছে সেখানে এখনো 180 দিন মেয়াদ রয়েছে, বা 6 মাসে ওই চেকটার মেয়াদ থাকে। তোমরা সবাই জানো চেকের মেয়াদ 6 মাস। তো ওই 6 মাসের মধ্যে যে কোনো সুবিধাজনক দিনে সে কি করবে, উত্তোলন করার চেষ্টা করবে, কিন্তু তিনি এখনো করেনি, উপস্থাপন করেনি। তাহলে আমার নগদান বইতে আমি মাইনাস করছিলাম, কিন্তু ব্যাংকের বইতে মাইনাস হয় নাই, তাহলে আমার বেশি টাকা আছে। তাহলে এই আইটেমটা কি হবে, এই আইটেমটা যোগ হবে, এই আইটেমটা যোগ হবে। অথবা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কি তোমরা সবাই জানো, এটা হচ্ছে একটা ক্রেডিট মেমো, এটা একটা ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো কি হয়, যোগ হয়, আমি প্রথমেই আলোচনা করছিলাম, এটা হচ্ছে যোগ হবে, এটা কি হবে, যোগ হবে। এরপর দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, প্রথমে আলোচনা করছি, এটা ডেবিট মেমো এবং এটা বিয়োগ হয়, এটা কি হয়, বিয়োগ হয়। ওকে, তাহলে এই 4টা আইটেম যোগ বিয়োগ আমরা পেলাম। যোগে পাইছি 2টা, 3 এবং 4 নং। যোগে পাইছি কি 2টা, যেহেতু একক জের পদ্ধতি, একক জের তোমাদের যে ফরম্যাট শিখাইছি সেইখানে যে দেখবা যে এই 2টা আইটেম যোগের ভিতর আছে, এবং তোমাদের যে 11টা লেনদেন শিখাইছি যেগুলো বিয়োগ হয়, সেখানে দেখবা এই 2টা অবশ্যই আছে। যে তোমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে করেছে, 1 আমরা লিখে ফেলেছি, এইগুলো আমরা যোগ বিয়োগ করলেই হবে। তাহলে যোগে আমরা লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। যোগের মধ্যে আমরা কি লিখবো, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, উপস্থাপন হয়নি, উপস্থাপন হয়নি। কত টাকা এটা, এটা হচ্ছে দেখো যোগের মধ্যে 3 নাম্বার আইটেম 2000 টাকা, যোগের মধ্যে 3 নাম্বার আইটেম কত টাকা, 2000 টাকা। ওকে, এরপরে দেখো, এরপর আরেকটা লেনদেন পাইছি, যেটা হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ বা ক্রেডিট মেমো, সেটা হচ্ছে 4-এ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক মঞ্জুরকৃত, ব্যাংক মঞ্জুরকৃত, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা, এটা হচ্ছে 4-এ আছে, এটা 4-এ আছে। কত টাকা আমরা একটু দেখি, 4-এ বলতেছে 50 টাকা। কত টাকা, 50 টাকা। ওকে, তো এই 2টা আইটেম আমরা যোগ করব, এই 2টা আইটেম কি করব, যোগ করব। তো এই 2টা আইটেম যোগ করলে হয় আমাদের 2050। কত হয়, 2050। ওকে, 2050। এরপরে দেখো, আমাদের বিয়োগ আইটেমে আছে আরো 2টা, বিয়োগ আইটেমে আছে 2টা, কি কি, 2 নাম্বার লেনদেনটা, 2 নাম্বারে বলছে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। তাহলে জমাকৃত চেক আদায় হয়নি বা ক্রেডিট হয়নি, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়নি, ব্যাংক কর্তৃক ক্রেডিট হয়নি। এটা কত নাম্বার, 2 নাম্বার লেনদেন, 2 নাম্বার যে ক্রমিক রয়েছে সেটাই 3000 টাকা। কত টাকা, 3000 টাকা, 3000 টাকা। ওকে, আরেকটা আছে, আরেকটা আছে আমাদের 5 নাম্বারে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা, এটা হচ্ছে মাইনাস হবে। ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ধার্যকৃত চার্জ, এটা হচ্ছে কত নাম্বারে, 5, এটা কত টাকা, 40 টাকা, 40 টাকা। ওকে, তো এই 2টা আইটেম আমাদের হচ্ছে মূলত মাইনাস হবে। তাহলে 3040 আমরা মাইনাস করব। আচ্ছা, এটা তো যোগ করি নাই, 20,000 আর 2050 হচ্ছে আমাদের কত, 22,050, 22,050 টাকা। ওকে, এখন 22,050 থেকে 3040 আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই আইটেমটা আমরা ব্র্যাকেটে লিখবো, আরেকটু নিচে লিখতে পারো, যেহেতু এই পর্যন্ত আসছে। 3040, 3040 হচ্ছে আমরা মাইনাস করব। ওকে, 3040 আমরা কি করব, মাইনাস করব।
তাহলে 3040 আমরা যদি মাইনাস করতে চাই, 0 থেকে 0 বাদ দাও 0, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 0 বাদ দাও, 0ই থাকবে। 3, তাহলে এখানে দেখো 9 লাগে, 9 লাগে, হাতে 1, 19। তাহলে 19,010 টাকা হচ্ছে আমাদের কি যে 19,010 টাকা হচ্ছে আমাদের ব্যাংক বিবরণীর মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমরা শুরু করেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, শেষ করছি ব্যাংক বিবরণীর মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। চাইলে এটাকে ক্রেডিট লিখতে পারো, কি লিখতে পারো? ক্রেডিট লিখতে পারো, ক্রেডিট, ক্রেডিট। ওকে, কারণ ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট। তাহলে 19,010 টাকা কত হবে অ্যান্সার? 19,010 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্ষয়ের রিকোয়ারমেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা গতে যাব। গতে বলছে 4, 5, 6, 7 নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তাহলে কত থেকে? 4 থেকে শুরু। আমাদের কত থেকে শুরু করতে হবে? 4 নাম্বার। এই যে 4 থেকে 7, 4 থেকে হচ্ছে 7 এই পর্যন্ত লেনদেনের হচ্ছে কি করতে হবে? আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে 4 থেকে 7। তাহলে 4-এ বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যায়। তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ হচ্ছে একটা আয়, এই জন্য আয়টা সবসময় ক্রেডিট দেবো। তাহলে ব্যাংক সুদ হচ্ছে ব্যাংক ডেবিট, ব্যাংক হচ্ছে এবং হচ্ছে ব্যাংক সুদ হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো জাবেদার কলাম করব এবং লিখবো ব্যাংক ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু সুদ মঞ্জুর করছে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক সুদ হচ্ছে একটা ক্রেডিট, একটা আয়, এজন্য আমরা ক্রেডিটে লিখবো ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ক্রেডিট এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিট। কত টাকা? 50 টাকা, 50। ওকে, তারপরে আমরা একটা দাগ টেনে দিই, দাগ টেনে দেবো। ব্যাখ্যার প্রয়োজন নেই বলছে, তাহলে আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না, আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপরে এটা ছিল আমাদের কত নাম্বার? 4, 5, 6। এরপরে 5-এ যেতে হবে আমাদেরকে। 5-এ 4 করলাম, 5-এ যাবো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এখানে আমরা পাশের সংকেতগুলো লিখে দিব। 4, এটা হচ্ছে 5। তাহলে দেখো ব্যাংক যদি চার্জ কাটে তাহলে আমাদের ব্যাংকের টাকা কমে যায় এবং চার্জ হচ্ছে একটা ব্যয়, তাহলে ব্যয়টা ডেবিট হবে। ব্যয়টা কি হবে? ডেবিট। তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, এবং ব্যাংকের টাকা কমে যায় যেহেতু একটা ব্যয় হচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 40 টাকা। কত টাকা? 40 টাকা, 40 টাকা। ওকে, কত হবে? 40 টাকা। এটা হচ্ছে 5, এটা ছিল আমাদের 5। এরপরে 6 এবং 7, 6 এবং 7-এ যেতে বলছে। 6-এ বলছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত আসলো। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? এনএসএফ। এটাকে আমরা বলছিলাম এনএসএফ। তাহলে এনএসএফ এর চেক আমরা কার কাছ থেকে পাইছি? দেনাদারের কাছ থেকে পাইছি। তাহলে দেনাদার আমাদের হ্রাস পাইছিল, যখন চেক পাইছিলাম তখন লিখছিলাম ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট। এখন লিখবো দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, কারণ আমাদের এটার ফলে টাকার পরিমাণ বাড়ে নাই, এই 2000 টাকা অমর্যাদা হয়ে ফিরে গেছে। তাহলে আমাদের ব্যাংকের টাকা আমরা বৃদ্ধি করে ফেলছিলাম, সেটা কি করতে হবে? কমায় দিতে হবে। তার জন্য ব্যাংক ক্রেডিট করতে হবে এবং পাশাপাশি দেনাদারের কাছ থেকে চেক পাইছি, তাহলে দেনাদারকে আমাদেরকে কি করতে হবে? দেনাদারকে হচ্ছে আমাদেরকে প্লাস করে দিতে হবে। তাহলে দেনাদার ডেবিট 6-এ আসো। 6-এ হচ্ছে দেনাদার ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, এবং ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ওই টাকাটা যোগ হয় নাই, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা অ্যামাউন্ট দেখো? 6-এর অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা। 6-এর অ্যামাউন্ট হচ্ছে কত? 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। আমরা আবারও একটা দাগ দিয়ে দিই এবং ব্যাখ্যা দিতে বলে নাই, ব্যাখ্যা থাকলে আমাদেরকে ব্যাখ্যা দিতে হতো। বলছে দেখো ব্যাখ্যার প্রয়োজন নাই। এরপরে দেখো 7-এ আসো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5000 টাকা। দেনাদার কর্তৃক সরাসরি যদি ব্যাংকে জমা দেয় তাহলে কি হবে? ব্যাংকের টাকা বাড়বে, দেনাদার ক্রেডিট হবে। ব্যাংকের টাকা বাড়বে এবং দেনাদার ক্রেডিট বা কমে যাবে। তাহলে আমাদের তো ব্যাংক ডেবিট 5000, দেনাদার ক্রেডিট 5000। তাহলে আমরা 7-এ আসি। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 5000 টাকা, 5000 টাকা। এখানে লিখে দেবো 5000 টাকা। তাহলে আমাদের এই ছিল গ এর রিকোয়ারমেন্ট, আমরা গ করে ফেললাম। এই আমাদের গ হচ্ছে শেষ হয়ে গেল। আমাদের প্রথম যে সৃজনশীল ছিল সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আরও একটা সৃজনশীল তোমাদের জন্য রেখেছি, সৃজনশীল 2 নামে। তো নিম্নের তথ্যাবলী থেকে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। তাহলে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে মিস্টার জাহিদের হিসাব বই থেকে এই 6টা লেনদেন আমাদেরকে দিয়েছে। এখন কি কি বের করতে বলছে? আমরা কতে যদি যাই, কতে বলতেছে যে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর
মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আবার ওই ছকে যাও, দেখো নগদান বইতে লেখা হয়নি কোনগুলো, নগদান বইতে লেখা হয়নি। সবসময় আমি এমসিকিউ করানোর সময় তোমাদের বলেছি ডেবিট মেমো লেখা হয়নি, ক্রেডিট মেমো সমূহ লেখা হয়নি, এবং এনএসএফ চেক আবারও মাইনাস করতে হবে। কি করতে হবে? এনএসএফ চেক আবারও মাইনাস করতে হবে। তো এই তিনটা আইটেম মূলত লেখা হয় না। এখন এই তিনটা আইটেমের মধ্যে দেখো কি কি আছে। নগদ, প্রথমটা হচ্ছে জমার উদ্বৃত্ত, এটা আসবে না। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তাহলে ইস্যুকৃত চেক। চেক কাটা হয়েছে মানে কি? চেক কাটা হয়েছে মানে ইস্যুকৃত চেক, এটা হচ্ছে ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক, তাহলে ইস্যুকৃত চেক কি হয়? আমাদের নগদান বইতে ইতিমধ্যে মাইনাস করা আছে, তাহলে এটা নগদান বইতে আমরা লিখছি, এটা নগদান বইতে আমরা লিখছি। ওকে, একদম ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, বলেই দিয়েছে নগদান বইতে লেখা হয়নি। এটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমো, এটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো। তাহলে এই আইটেমটা কি হবে? আমাদের নগদান বইতে লেখা হয়নি এমন দফার মধ্যে যাবে, তাহলে এই আইটেমটা আমাদের যাবে। 3 নাম্বারটা আমরা একটু মার্ক করে রাখি। এরপর দেখো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তাহলে চেক জমা দেওয়া হয়েছে আদায় হয়নি মানে ডিপোজিট ইন ট্রানজিট, যেটা আমরা ইতোমধ্যে নগদান বইতে লিখে ফেলছি। ইতোমধ্যে কি করছি? নগদান বইতে লিখে ফেলছি, তাহলে এটাও যাচ্ছে না। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এখানে আমরা ক্রেডিট মেমো নামে একটা আইটেম লিখছি, এটা হচ্ছে ক্রেডিট মেমো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তাহলে এটা আমাদের নগদান বইতে এখন লেখা হয়নি, আমাদেরকে যোগ করতে হবে। আর একটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত দেওয়া আছে, এটা তো আমাদের শেষে যে দেখতে হবে আসলে এটার সাথে আমাদের মিলে কিনা। ওকে, তো আমরা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5,000 টাকা পাইলাম, যেটা হচ্ছে কি এখনো নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটা ক্রেডিট মেমো, এটা কি ক্রেডিট মেমো। তাহলে এই একটা আইটেম, এই একটা আইটেম এবং এই 3 নম্বরের আইটেম, এই দুইটা আইটেম হচ্ছে আমাদের নগদান বইতে এখনো লেখা হয়নি। তাহলে কতে আমরা এই দুইটা আইটেম যোগ করব। একটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায়। কি লিখব? ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়, দেনাদারের কাছ থেকে আদায় 6,000 টাকা। কত টাকা ছিল? 6,000 টাকা। যদি কেউ সংকেত লিখতে চাও, এটা ছিল আমাদের কত নম্বরে দেখো তো? 3 নম্বরে, তাহলে 3 নম্বরটা লিখবা এখানে 3। ওকে, আরেকটা কত নম্বরে ছিল? আরেকটা 5, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা। আরেকটা হচ্ছে 5, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের নগদান বইতে এখনো লেখা হয়নি, তাহলে 5 এবং 6 হচ্ছে 11,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 11,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ, এমন লেনদেনের পরিমাণ। ওকে, তাহলে এটা আমাদেরকে বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। এখন দেখো ক্ষয়ের রিকোয়ারমেন্টে যাও, একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে একক জের মানে কি? সনাতন পদ্ধতিতে। তাহলে সনাতন পদ্ধতিতে আমরা সবগুলো লেনদেন দেখব। তাহলে দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, যেটা দিয়ে আমরা শুরু করব, এবং যেগুলো হচ্ছে আমাদের নগদান বইতে লেখা হয়নি সেগুলো যোগ বিয়োগ করব, পাশাপাশি অন্য আইটেমগুলো কি করতে হবে? উল্টায় যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি একক জের পদ্ধতিতে আমরা শুরু করি। একক জের পদ্ধতিতে বলছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তাহলে আমরা প্রত্যেকটা লেনদেন ধরে ধরে করব। তাহলে আমরা একটা ছক করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট, এটা দিয়ে আমরা শুরু করি ডেবিট। এখন দেখো আমরা যোগ করব কোনগুলো? যেগুলো ক্রেডিট মেমো সেগুলো আমরা যোগ করব। কি করব? যেগুলো ক্রেডিট মেমো বা যেগুলো হচ্ছে আমাদের ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করে দেয় সেগুলো হচ্ছে কি করব? আমরা কি করব? সেগুলো আমরা যোগ করে দিব। এখন 2 নাম্বার যে আইটেমটা আছে, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তার মানে ইস্যুকৃত চেক, এটার ফলে আমরা কি করছিলাম? টাকা মাইনাস করছিলাম, কিন্তু আসলে আমাদের ব্যাংকের টাকা কমে নাই, তাহলে এই আইটেমটা আমরা যোগ করে দিব। এই আইটেমটা আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে 2 নাম্বারটা হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা, একক জের পদ্ধতি যেহেতু। তাহলে 2 নাম্বারটা হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, কিন্তু কি হয়নি? ভাঙানো হয়নি বা উপস্থাপন হয়নি, ভাঙানো হয়নি। ওকে, তাহলে এটা কত টাকা? এটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা আমাদেরকে যোগের আইটেমে রাখতে হচ্ছে 8,000 টাকা।
এরপরে দেখো 2 এর পরে 3-এ কি বলছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু লেখা হয়নি, তাহলে এটা অবশ্যই যোগ হবে, এটা অবশ্যই কি হবে, যোগ হবে। তাহলে আমরা যোগ করে দিই, এটা 3 নম্বরটা আমাদের যোগ হবে। বলছে প্রাপ্য হিসাব হতে ব্যাংকের মাধ্যমে আদায়, ব্যাংকে আদায় কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। এই আইটেমটা আমরা যোগ করলাম 5,000 টাকা, 5,000 না 6,000, সম্ভবত 6,000 টাকা, 6,000 আছে, যোগ হবে 6,000। ওকে, 6,000 টাকা। এরপরে দেখো 2 এর পরে 3, 3-এর পরে হচ্ছে 4-এ যাব আমরা। 4-এ বলছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তাহলে আমরা একটা চেক জমা করছিলাম যেটা আমরা নগদান বইতে যোগ করছি, কিন্তু যেহেতু এখনো ব্যাংক আদায় করতে পারেনি, তাহলে আমাদের ব্যাংকের টাকা কম আছে, এটা আমরা বিয়োগ করে দেবো একক জের পদ্ধতিতে। তাহলে এই চেকটা জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, কত টাকা, 20,000 টাকা। তাহলে এটা আমাদেরকে মাইনাস করতে হচ্ছে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। এটা আমরা মাইনাসের মধ্যে রাখি। এটা কত নাম্বারে, 4 নম্বর আইটেমে, 4 নম্বর আইটেমে চেক জমা দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, আদায় হয়নি, কত টাকা, এটা 20,000 টাকা, এটা হচ্ছে 20,000। ওকে, এরপর দেখো 4-এর পরে আমরা 5-এ যাই। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে 5,000 টাকা, যেটা হচ্ছে আমাদের ক্রেডিট মেমো, এটা অলওয়েজ যোগ হবে। তাহলে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, এটা হচ্ছে 5 নম্বরে, এটা যোগ হবে। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ কত টাকা, 5 নম্বরে আছে দেখো 5,000 টাকা, কত টাকা, 5,000 টাকা। ওকে, তো 5,000 টাকা। তো এই আইটেমগুলো আমরা যোগ করব, এই আইটেমগুলো কি করব, যোগ করব। তাহলে 8 আর 6 হচ্ছে 14 আর 5, 8 আর 6 14 এবং 5 হচ্ছে 19,000 টাকা। তাহলে এই 19,000 টাকা আমরা যোগ করে দিব। 19,000 টাকা যোগ করলে দেখো কত আসে, 1,35,000 এবং 19, 1,54,000 টাকা, 1,54,000 টাকা। তো সেইখান থেকে আমরা যদি আবার ওই 20,000 মাইনাস করি, এই 20,000 মাইনাস হচ্ছে, এই 20,000 কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে 20,000 যদি মাইনাস করি তাহলে 1 লক্ষ কত হচ্ছে, 34,000 টাকা, 1,34,000 টাকা। তাহলে দেখো আমরা শুরু করছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে 1,35,000 টাকা, এবং শেষ করতেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে, এবং দেখো সেটা দেওয়া আছে 1,34,000 টাকা। আমাদের অ্যান্সারও হয়েছে কত, 1,34,000 টাকা। এবং এখানে আমরা লিখতে পারি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট, ক্রেডিট। ওকে, তো এই ছিল আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট। গতে আমরা যাব। গয়ের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, গতে আমাদের খ শেষ হলো। গতে বলছে উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আধুনিক যে নিয়ম রয়েছে আমাদের, এখানে যে আমরা উভয় জের পদ্ধতিতে একটা ছক শিখেছিলাম, তোমাদের একটা সংক্ষিপ্ত ছক তো আমি বারবারই দেখিয়েছি এই অধ্যায়ের ক্লাস করার সময়, এবং আমাদের যে হচ্ছে একটা বিস্তারিত ছক ছিল সেটা দিয়েও আমরা করতে পারি। তো আমাদের দেখো ব্যাংক, আমাদের উভয় জেরের ক্ষেত্রে নগদান বইয়ের যেমন ব্যাংক উদ্বৃত্ত নিয়ে আমরা শুরু করব, পাশাপাশি আমরা ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়েও শুরু করব। একটা ডেবিট এবং একটা ক্রেডিট ব্যালেন্স দিয়ে আমরা মূলত শুরু করব গয়ের রিকোয়ারমেন্টটা। তো গতে আমরা যাই। গয়ের ক্ষেত্রে আমরা যে উভয় জেরের সংশোধনের পদ্ধতিতে যে ছকটা আছে, দেখো নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত কত দেওয়া ছিল আমাদের, 1,35,000 টাকা। কত দেওয়া ছিল, 1,35,000 টাকা। ওকে, 1,35,000। আর এবং ব্যাংক বিবরণ অনুসারে আমাদের উদ্বৃত্ত দেওয়া ছিল 1,34,000 টাকা। কত টাকা, 1,34,000 টাকা। ওকে, তো এই যে 1,35,000 এবং 1,34,000 আমরা দেখলাম। এখন কোন আইটেমগুলো যোগ হবে, ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন আইটেমগুলো যোগ হবে। দেখো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এটা উভয় জের পদ্ধতিতে যখন করছি তখন কিন্তু আমার নগদান বইতে লেখা হয়ে গেছে, তাহলে এটা আমরা যোগ করব না। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব নিকট হতে 6,000 টাকা আদায়, এটা ক্রেডিট মেমো, এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 3 নম্বর আইটেমটা আমাদেরকে যোগ করতে হবে। কি করতে হবে, 3 নং যে আইটেম আছে এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায়, প্রাপ্য হিসাব হতে আদায়। ওকে, তো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায় কত ছিল আমাদের, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায় দেখো 3 নম্বরে ছিল 6,000 টাকা। তো এটা আমাদের যোগের আইটেমে যাচ্ছে, 6,000 টাকা আমরা লিখলাম। ওকে,
এরপরে আমাদের দেখো আর কি আইটেম আমাদের নগদান বইতে আমরা নিতে পারি। দেখো 4 নাম্বারটা আমরা একটু যদি পড়ি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তাহলে এইটা আমাদের কি হয়েছে, চেক জমা দেওয়ার সময় আমরা নগদান বইতে লিখে ফেলছি, তাহলে আমাদের এখন উভয় জের পদ্ধতি করার সময় এটা আর আনার প্রয়োজন নেই। আমরা 5 নাম্বারটা যদি পড়ি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তা এটা আমাদের ব্যাংকের বইতে নগদান বইতে লেখা হয়নি, তাহলে আমরা এটা যোগ করব। এটা কি করব, মঞ্জুরিকৃত সুদ ক্রেডিট মেমো যোগ আমাদের লেখাই আছে, তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটা 5 নাম্বার আইটেম। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ কত টাকা, আইটেমটা আমরা একটু দেখি কত টাকা। 5-এ ছিল 5,000 টাকা, কত টাকা, 5,000 টাকা। ওকে, তো এই ছিল আমাদের নগদান বই। নগদান বইতে আর কোনো বিয়োগ আইটেম আমরা পেলাম না। এখন আমরা ব্যাংক বিবরণীর যে ব্যাংক বিবরণী অনুসারে যে ব্যাংক উদ্বৃত্ত আছে সেখানে যাব। তো আমাদের নগদান বই অনুযায়ী যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা যোগের আইটেম পেলাম এবং বিয়োগের কোনো আইটেম আমরা পাইনি। এখন আমরা আমাদের যে ব্যাংক বিবরণী অনুসারে যে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে সেটা তো আমরা প্রথমে লিখেছি কোন আইটেমগুলো যোগ এবং কোন আইটেমগুলো বিয়োগ হয়, যেহেতু উভয় জের পদ্ধতি 3 এবং 5 আর ওই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তে আর যাবে না, তাহলে আমাদের আইটেম বাকি আছে কত, 2 এবং 4। এখন 2 এবং 4-এর মধ্যে যখন আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী করি তখন আমাদের কিন্তু উল্টাভাবে চিন্তা করতে হবে। দেখো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তাহলে এটা একটা ইস্যুকৃত চেক। এটা একটা কি, ইস্যুকৃত চেক। তাহলে ইস্যুকৃত চেক হইলে ব্যাংকের জের থেকে কি হবে, কমে যাবে। তোমরা যদি এই চেকটা, এই ছকটা দেখো, তোমরা যদি এই ছকটা দেখো, এই ছকটা যদি একটু দেখো, আমাদের যে ছক ছিল ইস্যুকৃত চেক এবং তোমাদেরকে সমন্বিত জের বের করার সময় একটা সংক্ষিপ্ত ছক আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই চেকটা যদি সেই ছকটা যদি তোমরা একটু দেখো, সেই ছকটা কোথায়, এই যে দেখো এইখানে দেখো, ইস্যুকৃত চেক কি করতে হয়, ব্যাংকের পাস বই থেকে যখন আমরা সমন্বিত জের করি, এখানে যদি তোমরা লিখে নিতে চাও সমন্বিত জের করার ক্ষেত্রে, সমন্বিত জের যখন আমরা করি তখন কিন্তু ইস্যুকৃত চেক কি হচ্ছে, মাইনাস হচ্ছে, এবং হচ্ছে পরিবহনধীন চেক কি হচ্ছে, যোগ হচ্ছে। তো এইটাই আমাদেরকে মূলত করতে হবে সমন্বিত জেরে। তাহলে আমাদের ইস্যুকৃত জেরটা কি হবে, মাইনাস হবে। ইস্যুকৃত জেরটা কোথায় যাবে, মাইনাসে যাবে। ইস্যুকৃত জেরটা কোথায় যাবে, মাইনাসে যাবে। ওকে, তাহলে ইস্যুকৃত যে চেকটা আছে ওইটা কোথায় নিব আমরা, মাইনাসে নিব। তাহলে ইস্যুকৃত চেক এটা আমাদের সমন্বিত জের পদ্ধতিতে কি করতে হবে, সমন্বিততে মাইনাস করতে হবে, সমন্বিততে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখবো বিয়োগের আইটেমে লিখবো, 2 নাম্বারটা কোথায় লিখবো, 2 নাম্বারটা আমরা বিয়োগের আইটেমে লিখবো। তাহলে আমরা 2 নাম্বারটা বিয়োগের আইটেমে লিখি, এখানে বিয়োগ লিখে দিই, বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে 2 নাম্বারটা হচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, উপস্থাপন হয়নি। কত টাকা, এটা কত টাকা তোমরা যদি একটু দেখো, এটা বলছে হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। এটা হচ্ছে আমাদের 8,000 টাকা, আমরা এটা মাইনাসে রাখবো 8,000। ওকে, এখন দেখো যোগের আইটেমে কি আছে, যোগের আইটেমে আমাদের কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখবো। তো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের কত কত করা হয়েছে, 3, 5 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 4 বাকি। তাহলে 4 নাম্বারটা আমাদেরকে পড়তে হবে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তাহলে চেক যদি জমা দেওয়া হয় সেটা আমাদের নগদান বইতে লেখা হয়ে গেছে, ব্যাংক বিবরণীতে আমরা সেটা এখনো লিখি নাই। তাহলে ব্যাংক বিবরণীতে যদি না লিখি সেটা আমাদেরকে যোগ করতে হবে, সেটা আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে এই আইটেমটা। তাহলে 20,000 টাকা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা আমরা 4-এ লিখবো, 4। চেক জমাকৃত চেক আদায় হয়নি, কি লিখতে পারি, জমাকৃত চেক আদায় হয়নি, আদায় হয়নি। কত টাকা, 20,000 টাকা। কত টাকা, 20,000 টাকা। তাহলে এই আইটেমটা আমরা যোগ করব। তো এটা যোগ করার পরে দেখতে পাচ্ছ 1,44,000 টাকা, 1,44,000 না, 1,54,000 টাকা হচ্ছে, এটা হচ্ছে 20,000। ওকে, তো এটা যোগ করলে কত হচ্ছে, 1,54,000, 1,54,000। এখন এই 1,54,000 থেকে আমাদের যে বিয়োগের আইটেম আছে সেটা আছে 8,000। তাহলে 54 থেকে 8 যদি বাদ দাও তাহলে কত হয়, 54 থেকে তোমরা যদি 8 বাদ দাও 1,46,000 টাকা, 1,46,000 টাকা। ওকে, আর এই আইটেমটা আমরা করি 1,35,000 আর 6, 1,41,000 এবং 5, তাহলে সবগুলোই যোগ। তাহলে আমরা এখানে যোগ করে লিখি 1,46,000 টাকা। দেখো উভয় জের পদ্ধতিতে দুইটা জেরই সমান হচ্ছে, তাহলে আমরা লিখবো সমন্বিত জের। এখানে কি লিখতে পারি, সমন্বিত জের। এখানেও কি লিখবো, সমন্বিত জের, সমন্বিত জের। তো এই ছিল আমাদের সমন্বিত জের পদ্ধতি করার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো
এতক্ষণ ধরে যে ক্লাসটা করলা, এত লম্বা সময় ধরে তোমরা যারা ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি করে হয়তোবা তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে তোমাদের যে কনফিউশন ছিল, এই অধ্যায়ের যে টপিক বিশ্লেষণ ছিল সেগুলো, এবং এমসিকিউ এবং সৃজনশীল কীভাবে আমরা করতে পারি সেই বিষয়গুলো, তোমাদের কনফিউশনগুলো দূর হয়েছে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিন্ন কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।